12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট তফসিল ঘোষণার একদিনের মাথায় প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে সংকটজনক অবস্থায়। 25 ডিসেম্বর প্রায় 17 বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে পদত্যাগ করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম। নির্বাচনী মহাসড়কে যখন বাংলাদেশ, তখন কতটা নির্বিঘ্ন হলো দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, কতটা নির্বিঘ্ন হবে ভোটের মাঠ? আজ এসব বিষয়ের উত্তর খুঁজবো আমাদের বিজ্ঞ আলোচকদের কাছ থেকে। স্বপ্নধরা নিবেদিত দেশ সংলাপ পাওয়ার্ড বাই স্বপ্নট্যুর অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শুরুতেই আমাদের বিজ্ঞ আলোচকদের একদম ডান দিক থেকে পরিচয় করাতে চাই। আমার একদম সর্বডানে রয়েছেন এস এম সাইফ মোস্তাফিজ, সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, এবং এর পরে রয়েছেন ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, জামাতে ইসলামী বাংলাদেশ ও ঢাকা 6 আসনের জামাত মনোনীত প্রার্থী। একই সঙ্গে আমার একদম ডানে রয়েছেন আবুল কালাম আজাদ মজুমদার, প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব। এবং আমার সর্ববামে, আজকে আমাদের সর্ববামে থাকার কথা ছিল শরীফ ওসমান হাদি। তিনি খুবই দুঃখজনক একটি ঘটনা, মর্মান্তিক একটি ঘটনা। তিনি গুলিবিদ্ধ হয়েছেন গতকাল। তিনি সংকটজনক অবস্থায় রয়েছেন হাসপাতালে। এবং আমার তারপরে বামে রয়েছেন রেজাউল করিম রনি, সম্পাদক জবান ম্যাগাজিন। একই সঙ্গে আমার একদম বামে রয়েছেন শেখ রবিউল আলম রবি, জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বিএনপি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে চাই যে আমাদের এই অনুষ্ঠানে আজকে আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন ঢাকা 8 আসনের প্রার্থী। সবচেয়ে বড় সম্পদ, আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। শরীফ ওসমান হাদি, গতকাল তার উপর ন্যাক্কারজনক ভাবে সন্ত্রাসী হামলার ঘটনা, খুবই দুঃখজনক অবস্থায়, সংকটজনক অবস্থায় রয়েছেন এবং এই ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি, একই সঙ্গে তার সুস্থতা কামনা করছি। আমি বলে শুরু করতে চাই আজকের অনুষ্ঠান। একদম আমার সর্বডান থেকে, আমার সর্বডানে রয়েছেন এস এম সাইফ মুস্তাফিজ, সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। আজকে আমাদের অনুষ্ঠানের শিরোনাম ঠিক করেছি ভোটের আনুষ্ঠানিকতা শুরু। আমি প্রশ্নে চলে যেতে চাই। এস এম সাইফ মুস্তাফিজ, আপনার কাছে 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনাদের দলের 125 জনের প্রার্থী তালিকা আপনারা ঘোষণা করেছেন। বিএনপি সহ আর বেশ কয়েকটি দল তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। তফসিলের একদিন না যেতেই শরীফ ওসমান হাদির উপর ঢাকার যে বিজয়নগরে গুলিবিদ্ধের ঘটনা এবং সংকটজনক অবস্থায় তিনি, এই পরিস্থিতিকে আসলে কি আইনশৃঙ্খলা পরিস্থিতির দুর্বলতাকে কি চোখে আঙ্গুল দিয়ে দেখালো? ঝুঁকি কি কমলো না বাড়লো? ধন্যবাদ আপনাকে। আমার বিজ্ঞ সমালোচক এবং যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের মাঝে আজকে আমাদের শরীফ ওসমান হাদির উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু যেই রাজনীতিটা আমরা আসলে করতে চেয়েছি সেটার জন্যই হয়তো ওনার উপরে এরকম একটা আক্রমণ হলো। এবং এটা আসলেই কোনোভাবে ভালো বার্তা বয়ে আনে না। ওনার লাস্ট গতকালকে যতটুকু সিচুয়েশন আমরা দেখতে গিয়েছিলাম এবার কেয়ারে, তো ডাক্তার পক্ষ থেকে বলা হয়েছে মানে বাঁচার সম্ভাবনা খুব বেশি নেই। তো আবার আমি বলছি যে দেশবাসী যারা আছেন তারা ওনার জন্য দোয়া করবেন। একমাত্র হয়তো দোয়াতে উনি ফিরে আসতে পারেন। এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং বর্তমানের যেই সিচুয়েশন তফসিল ঘোষণার পরে সামগ্রিকভাবে যদি আমি বলতে চাই, সেটা আসলে আজকে শুধু হাদিকে আসলে আক্রমণ করা হয়নি, পুরো বাংলাদেশের যেই তরুণ জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য যেই তরুণ নেতৃত্ব দেওয়ার জন্য মানুষ নেমেছিল, দেখতে চেয়েছিল, সেটার উপরে আক্রমণ করা হয়েছে। এবং এর জন্য সার্বিকভাবে আমাদের সকলের দায় আছে। এখানে উপস্থিত আমরা যারা বসে আছি, রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করছি, বিভিন্ন স্টেক হোল্ডার হিসেবে বসে আছি, সামনে যারা দেখছেন, টিভির পর্দায় যারা দেখছেন, ইভেন আপনি উপস্থাপক, প্রডিউসার, প্রত্যেকের দায় আছে। কিভাবে দায় আছে আমি বলি। 5 তারিখের পরে
15 থেকে 1 মাসের মধ্যেই সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। আওয়ামী লীগ অ্যাক্টিভেট হয়ে গিয়েছিল। আমরা নিজেদের মধ্যে চেষ্টা করছিলাম একটা স্থিতিশীল সিচুয়েশন আনার জন্য, কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এই সময়টায় তারা প্রচণ্ডভাবে ঐক্যবদ্ধভাবে নিজেদেরকে সেফ করা থেকে শুরু করে তাদের যা যা উইপেন্স আছে সেগুলো ব্যবহার করে বিদেশে সেফ এক্সিট নেওয়া থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় তারা পজিট হওয়ার চেষ্টাটা তারা খুব সুন্দরভাবে করেছে। এবং যত দিন গিয়েছে আমাদের মধ্যে ততটা বিভাজন বেড়েছে। আমরা নিজেদের মধ্যে কামড়াকামড়ি করেছি, নিজেদেরকে আক্রমণ করেছি, এবং জুলাইয়ের যে শক্তি, বিএনপি, জামাত ইসলামী, এনসিপি, গণ অধিকার পরিষদ, যত দল আছে সবাই নিজেদের মধ্যে আমরা বিভাজন তৈরি করেছি। এবং আমাদের যারা সরকার গঠন করেছিল, যেসব উপদেষ্টা মণ্ডলী, আমাদের তরুণ উপদেষ্টা মণ্ডলী থেকে শুরু করে সিনিয়র যারা আছে, প্রত্যেকেই আমি মনে করি যে ফেলিয়ার। এবং তারা কেউ আসলে জুলাইকে যেভাবে আপহোল্ড করার দরকার ছিল সেটা করতে পারেনি। কারণ হচ্ছে যে যেভাবে আসলে আওয়ামী লীগের লোকজনকে ধরার কথা ছিল, যেভাবে আসলে তাদের যারা সফট যারা সাপোর্টার ছিল তাদেরকে আইনের আওতায় আনা উচিত ছিল, তাই সেটা তারা কোনোটাই করেনি। না কোনো মিডিয়ার রিফর্ম হয়েছে, না কোনো তারা আসলে পরিবর্তনের জন্য কোনো কাজ করেছে। তারা জাস্ট 1.5 বছর ধরে নিজেদের বেসিক রুটিন ওয়ার্ক করেছে, যেটা আসলে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে কোনোভাবেই বাস্তবায়ন করে না। এবং আমাদের ডেভিল হান্টের মতো এরকম আরো অনেক ডেভিল হান্ট আসলে প্রয়োজন ছিল, যেটা আসলে সরকারের পক্ষ থেকে হয়নি। 1300-র উপরে অস্ত্র লুট হয়ে গেছে, যেটা এখনো উদ্ধার হয়নি। এই 1300 অস্ত্র কার কাছে আছে, কিভাবে সেগুলো ব্যবহার হচ্ছে, এগুলো টার্গেট কিলিং এ আমরাও সেই টার্গেট কিলিং এ আছে, এগুলো অনেকবার জানানোর পরও সরকার থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আমরা গোপালগঞ্জে আমরা ইস্যু দেখেছিলাম যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উপরে কিভাবে আক্রমণ হয়েছে। তারপর কি আমরা কতটা পরিবর্তন দেখেছি, যে তরুণ নেতৃত্ব আছে সাধারণভাবে চলাফেরা করছে, তাদের জন্য সেই সেফ পেস করার জন্য, নেক্সট জেনারেশনের জন্য সেই সেফ পরিবেশ করার জন্য কোনো রকম আয়োজন বা কোনো রকম বন্দোবস্ত আমরা দেখিনি। বরঞ্চ আমরা দেখেছি বিশেষ দলের রাজনৈতিক নেতাদের জন্য অন্যরকম বন্দোবস্ত, যারা হয়তো বা সম্ভাব্য রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসবে বা প্রধান বিরোধী দল হিসেবে আসবে। কিন্তু এখানে আমার প্রত্যেকটা রাজনৈতিক নেতা যে আসলে একটা ছোট্ট ব্যানার নিয়ে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য লড়াই করছে, তার নিরাপত্তা নিশ্চিত করাটাও আমাদের দায়িত্ব। সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা ছিল, সেটা ছোট বড় দল সবার সম্মিলিতভাবে করার কথা ছিল। এবং আজকে আমি নাম ধরে কিছু মানুষের কথা উল্লেখ করতে চাই। একটা থেকে আপনারা রাজনৈতিক অপরিপক্কতা বলতে পারেন, রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কাজ বলতে পারেন, কিন্তু আই ডোন্ট কেয়ার। কালকের পর থেকে আমি স্কুল আসলে কেয়ার করবো না। আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে প্রতিবাদ জারি রাখবো। সেটাতে আমার রাজনীতি থাকলো না আপনাকে মেরে ফেলা হলো, এটাতে আমার কিছুই যায় আসে না। আপনারা জানেন যে আওয়ামী লীগের সফট কোর সাপোর্টার আনিস আলমগীর, সাংবাদিক আনিস আলমগীর, সাংবাদিক মাসুদ কামাল, আব্দুল নূর তুষার, সাংবাদিক পান্না, তারপরে মিডিয়া ব্যক্তিত্ব শাওন, তারপরে তারেক রহমান, আম জনতা পার্টির, এরকম অনেক ব্যক্তিরা আছে যারা রেগুলার বেসিসে টকশোগুলাতে এই আমাদের মিডিয়া, আমাদের সাংবাদিক ভাইরা সুযোগ করে দিচ্ছে, যারা রেগুলার বেসিসে ইনক্লুসিভ রাজনীতি, ইনক্লুসিভ মানে নির্বাচনের কথা বলে তাদেরকে প্রতিনিয়ত সুযোগ করে দিচ্ছে। তারা নানাভাবে নানা কায়দায় বয়ান উৎপাদন করছে যে আমরা আসলে আওয়ামী লীগকে ছাড়া চলতে পারবো না, আওয়ামী লীগের এত % ভোটার আছে, এটা আছে ওইটা আছে। আরে ভাই, লাস্ট ইলেকশনে আওয়ামী লীগ জোর করে তুলে নাও তো 5% ভোটার কাউন্ট দেখাতে পারে নাই, তো আপনারা এত আওয়ামী লীগের ভোটার কই পান? প্রথম আলো একটা প্রথম সারির মানে সংবাদপত্র, সেখানে নানা কায়দায় আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করা হচ্ছে। একটা ফাঁসির আসামি, একটা খুনি, যেই মানুষের হাতে 1400 মানুষের রক্ত লেগে আছে, সেই খুনিকে আপনারা কোনোভাবে ডাটা ড্রিভেন ভাবে, মানে কোন 1400 মানুষকে আপনারা সেই স্যাম্পলিং করছেন 1300 মানুষের, সেটা কি গোপালগঞ্জের নাকি যে তিনি হচ্ছে সম্ভাব্য প্রধানমন্ত্রী হতে পারে, কতজন চায়? তো এগুলা কি ধরনের স্যাম্পলিং? এটা আপনারা তাকে কিভাবে তার ফাঁসির রায় কার্যকর করা হবে, কিভাবে দেশে আনা হবে, সেই দিকে খেয়াল করেন। এই আনিস আলমগীর গতকালকেও সে সেলিব্রেট করতেছে, সে নেহেরি খেতে যাচ্ছে, সে ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিয়ে সে প্রোফাইলে তার হচ্ছে যে দুঃখ দুর্দশা দেখাচ্ছে যে আহারে হাদি খুব ভালো ছিল। আপনার এই আব্দুল নূর তুষার, উনি হচ্ছে যে বিভিন্ন কথায় এই গালি দেওয়া যাবে না, এই হাঁটুর বয়সী, এরকম বিভিন্নভাবে তরুণদেরকে ছোট করছে, জুলাইকে ছোট করছে।
এই মাসুদ কামাল বিভিন্নভাবে বিভিন্ন ডাটা দেখায়, বিভিন্ন জরিপ দেখায়, বলতেছে যে আওয়ামী লীগকে আনতে হবে, আওয়ামী লীগ না হলে ইলেকশন হবে না রে ভাই, এইটা হবে না রে ভাই, ওইটা হবে না রে ভাই। এই পান্না সারাদিন 32-এর মায়া কান্না দেখায়, এই পান্না সারাদিন আওয়ামী লীগকে নিয়ে মায়া কান্না দেখায় এবং আওয়ামী লীগকে নানাভাবে প্রাসঙ্গিক করছে। এই শাওনের মতো যারা মিডিয়া কর্মী আছে, এরা মিডিয়াতে থেকে সারাদিন সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। জুলাইকে ছোট করছে, জুলাইকে আকাঙ্ক্ষাকে ছোট করছে এবং এদের বিরুদ্ধে আমাদের সরকার নিশ্চুপ, কোনো রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আমাদের প্রত্যেকটা মিডিয়া এখানে চুপ, প্রত্যেক দিন টকশোগুলাতে নানাভাবে এই মানুষগুলা উপস্থিত হচ্ছে। এছাড়াও সাংবাদিক, শিক্ষক মহলে আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটিতে এই জুলাই গণ অভ্যুত্থানের সময় যারা আওয়ামী লীগের দালালরা ছিল, তারা কিভাবে দলদাস হয়ে এই জুলাই গণ অভ্যুত্থানে এই মৃত্যুগুলা ঘটানোর পেছনে দায়ী ছিল, তারা আবার নতুন করে ক্লাসে ফিরছে, তারা নানা জায়গায় মিটিং মিছিল করছে। এছাড়া যতগুলা সেক্টর আছে প্রত্যেকটা জায়গায় এই আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের ফ্যাসিস্ট, এই জাতীয় পার্টি 14 দলের লোকজন নানাভাবে নানা জোটের মাধ্যমে ফিরে আসার চেষ্টা করছে। এদের বিরুদ্ধে আজ থেকে আমি যুদ্ধ ঘোষণা করলাম। আপনারা যদি আমাদের সাথে লড়াইটা করতে চান, এদের বিরুদ্ধে যুদ্ধ করেন, এরপরে ইলেকশন, এরপরে বাকি কাজকর্ম করেন। নাইলে এই 2 মাসের মধ্যেই আমাদের তরুণ নেতা থেকে শুরু করে এরপরে যারা সিনিয়র, যারা রাজনৈতিক দলের নেতা আছে, সবাইকে টার্গেট করা হবে। জি, ধন্যবাদ। আমি আসবো আপনার কাছে। আমি একটু আমার বামে যেতে চাই। জনাব রেজাউল করিম রনি, আপনার কাছে একটু আসি যে নির্বাচনের তফসিল হলো, ভোটের অনিশ্চয়তা তো নিশ্চয়ই কাটলো এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসবেন, কিন্তু হঠাৎ করে তফসিলের একদিনের মাথায় আমরা দেখলাম যে একজন প্রার্থী ঢাকা 8 আসনের, তার উপর হামলা। এর আগে আমরা চট্টগ্রামে দেখেছি বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহর উপর গুলিবর্ষণের ঘটনা। সবকিছু মিলে আসলে শঙ্কা বা ভোটের মাঠ নির্বিঘ্ন কি আমরা বলতে পারি? জি, ধন্যবাদ। যে যেখান থেকে আমাদের দেখছেন শুনছেন সবাইকে আমার সালাম এবং কৃতজ্ঞতা। দেখেন, গণ অভ্যুত্থানের অনেক আগের থেকেই আমার সাথে হাদির পরিচয়, আমার ছোট ভাই, এবং বেসিক্যালি তাকে আমি একজন কবি হিসাবে চিনতাম আগের থেকে। এবং এই তরুণ প্রজন্মের, যেটা সাইফ তার আলোচনায় বলল, যেভাবে একটা মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে তৈরি হওয়া, যে বিপুল তরুণ প্রজন্ম অনেক লম্বা সময় ধরে তৈরি হচ্ছিল, কিন্তু সেটার বিস্ফোরণ আপনারা 5 তারিখে দেখেছেন, কিন্তু ভেতরের প্রস্তুতির অনেক দিন ধরেই চলতেছিল। সো এটা আমাদের চোখের সামনে আমাদের ছোট ভাইরা তৈরি হচ্ছিল। আমরা অনেক দিন থেকে চেষ্টা করছিলাম এখানে একটা গণতন্ত্রকে, জনগণের শাসন কিভাবে কায়েম করা যায়, ক্ষমতার সাথে জনগণের সম্পর্ক কিভাবে স্থাপন করা যায়। তো সেরকম একজন সম্ভাবনাময় তরুণ, যার শুধু রাজনৈতিক নেতৃত্বের দিক থেকে সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। দেখলেই হবে না, তার মধ্যে এক ধরনের সাংস্কৃতিক মুক্তির প্রয়াস ছিল। তো তাকে এইভাবে 5 তারিখের পরে এইভাবে গুলি করা হবে হত্যার উদ্দেশ্যে, এবং সে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকবে। তারপরে আমরা দাঁড়িয়ে সংস্কার, পরিবর্তন, বিপ্লবের আকাঙ্ক্ষা, এই ধরনের আলোচনা করব। এই ধরনের মানসিকতা আসলে আমাদের থাকে না, আমরা আসলে কথা বলার মতো অবস্থায় থাকি না। তো আমার বাম পাশে আজকে ওর থাকার কথা ছিল। সো এটা আমাদের জন্য এটা কতটা কষ্টের, এটা আমি আসলে এটা কোনো ওয়ার্ড নেই, কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে আমি এটা আসলে বোঝাইতে পারবো না। তাদের সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড যে আমরা পছন্দ করি তা না। এনসিপিরও আমরা অনেক সমালোচনা করি, জামাতের অনেক সমালোচনা করি, বিএনপির অনেক কার্যক্রমের আমরা সমালোচনা করি, কিন্তু আমাদের 5 তারিখের পরে ন্যাশনাল ইন্টারেস্টে একটা ঐক্যের জায়গা ছিল। সেই ঐক্যের জায়গাটা আপনারা যত ক্ষতিগ্রস্ত করেছেন, আপনারা যতই জাতীয় স্বার্থের রাজনীতি বাদ দিয়ে দলীয় স্বার্থের দিকে মনোযোগী হয়েছেন, ততই কিন্তু আপনাদের কমন এনিমি শক্তিশালী হয়েছে। আমি শুরুর থেকে যে কথাগুলো বলছিলাম, আমরা আওয়ামী লীগকে ডিল করতে না পারলে আগামী দিনে বাংলাদেশের রাজনীতি বিকশিত হবে না। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে থেকে আমরা বলছিলাম যে আওয়ামী লীগকে আপনি তো এইভাবে নিষিদ্ধ করে, এইভাবে আপনার একটা অ্যাডক ভিত্তিতে করে আপনি এটা দমাইতে পারবেন না, এটা কোনো সমাধান না। ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনে যেতে হবে। কারণ আওয়ামী লীগ কি, আওয়ামী লীগকে আপনি অ্যাবসোলিউট এনিমি মনে করলে ভুল করবেন, কমন এনিমি মনে করলেও ভুল করবেন। আওয়ামী লীগ হলো আমাদের ইন্টিমেট এনিমি, ঘনিষ্ঠ শত্রু। আওয়ামী লীগ কি, আমাদের চারপাশে ছড়ানো।
এই যে 5 তারিখের পরে সাহেব যে বলল এখানে আওয়ামী লীগ কিভাবে প্রাসঙ্গিক করা হয়েছে, প্রথমে করা হয়েছে আওয়ামী লীগকে সফট আওয়ামী লীগগুলোকে মাঠে প্লে করার সুযোগ দিয়ে, যারা সাংবাদিকতার নামে, চলচ্চিত্র কর্মীর নামে, আপনার সাংস্কৃতিক কর্মীর নামে তারা কিন্তু মাঠে নিজেদেরকে অ্যাক্টিভেট করেছে। তারপরে অ্যাক্টিভেট করে তারা আওয়ামী লীগের ব্যাপারটাকে নর্মালাইজ করার চেষ্টা করে। যেমন একটা জিনিস যে এখন যে বলা হচ্ছে ভোটার, আওয়ামী লীগের ভোটারদের কি হবে? ভাই, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এনসিপির ভোটার বললে তো কোনো ভোটার নাই। ভোটের আগেই আপনি যদি মনে করেন ওই জনগোষ্ঠীটা আওয়ামী লীগের ভোটার, বিএনপির ভোটার বা জামাতের ভোটার, আপনি তো গণতন্ত্র মিন করেন না। ভোটের আগে আপনি কি করে জানেন সে আওয়ামী লীগের ভোটার না, জামাতের ভোটার না? সবচেয়ে বড় সম্পদ আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। বিএনপির ভোটার না এনসিপির ভোটার? ভোটের আগে আপনি এটা বলতে পারবেন না। ভোটার মানে ভোটার, সবাই ভোটার। এবার নির্বাচনী প্রক্রিয়া মানে হলো আপনি গণতন্ত্রের উত্তরণ ঘটাবেন। এই নির্বাচনটা কি? এই নির্বাচনটা কি ছলে বলে কৌশলে জামাতকে ক্ষমতায় আনার নির্বাচন, বিএনপিকে জেতানোর নির্বাচন, এনসিপিকে জেতানোর নির্বাচন? না, এটা হলো বাংলাদেশকে জেতানোর নির্বাচন, গণতান্ত্রিক কাঠামোকে শক্তিশালী করার নির্বাচন। সেই নির্বাচনের জন্য এখন সরকারের সমালোচনা আমরা করব। সরকারের ভেতরে সমন্বয়ের অভাব শুরুর থেকেই আছে, এবং গণ অভ্যুত্থানের পরে যে ধরনের সরকার গঠিত হওয়ার কথা ছিল, যে ধরনের ক্যাবিনেট আমাদের পাওয়ার আকাঙ্ক্ষা ছিল, তা পুরোপুরি বাস্তবায়ন হয় নাই, যার রেজাল্ট আমরা আজকে বিভিন্ন জায়গায় দেখছি। কিন্তু তারপরে কি রাজনৈতিক দলগুলোর কোনো দায়িত্ব নেই? রাজনৈতিক দলগুলোকে আওয়ামী লীগকে প্রপারলি ডিল করতে পারছে? এতদিন যেরকম বিএনপি জামাত আখ্যায়িত করে একদম আপনার একটা মানে এনিমি পারসেপশন তৈরি করা হয়েছে, এইবার কি আওয়ামী লীগের নামে সেটা করার সুযোগ তৈরি করা হয় নাই? হরে ধরে মামলা হয় নাই? এখানে অপারেশন আপনার ডেভিল হান্টারের কথা বললো, একবার নাম কাস্তায় অপারেশন করে তারপরে খবর নেই। ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পরে আপনি তাকে পুরোপুরি আইনি প্রক্রিয়ায় আনার কোনো উদ্যোগ নেওয়া হয়েছে? ছাত্রলীগের সমস্ত জায়গার কমিটি যাদের উপর আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে বিচারের কোনো উদ্যোগ নেওয়া হয়েছে? আমরা বললাম যে আওয়ামী লীগের যারা অপরাধী তাদেরকে আপনি যদি সার্বিকভাবে বিচারের আওতায় আনেন, আর যারা সমর্থক, এটা আওয়ামী লীগকে একটা পলিটিক্যাল ইডিওলজি মনে করে, হ্যাঁ, তাদেরকে যদি আপনারা একটা রিকনসিলিয়েশনের মধ্যে আনেন, একটা এডুকেশনের মধ্যে না আনেন, তাহলে তো এই অস্থিরতা থেকে যাবে। রাজনীতি এবং আওয়ামী লীগ যে এক জিনিস না, হ্যাঁ, সেটা তো আপনার বুঝাইতে হবে সমাজে। তা না করে আপনারা যখন এইরকম ইন্টিমেট নেবেন, ঘনিষ্ঠ শত্রুতা রেখে দিবেন, রেখে দিয়ে কোনো রকম কাজ চালানোর চেষ্টা করবেন, কোনো রকমভাবে ক্যাবিনেট চালিয়ে নেবেন, কোনো রকমভাবে আপনার ক্ষমতার পালাবদনের আয়োজনের দিকে যাবেন, এই সমস্যা তো ডিল হবে না। আবার রাজনৈতিক দলগুলোর মধ্যে ছলে বলে কৌশলে আওয়ামী লীগের ভোট দখল করার জন্য, আওয়ামী লীগের ফেভার পাওয়ার জন্য নানা রকম আয়োজন আছে। বাড়িতে বাড়িতে খাবার বসাই দেওয়া হচ্ছে। হ্যাঁ, আবার মিডিয়াগুলো এখানে কন্ট্রোল করছে কারা? 5 তারিখের পরে মিডিয়াতে প্রথমত এই যে লজিক মতামত উৎপাদন করা, এটাকে নর্মালাইজ করা, তারপরে হইলো আপনার এটাকে আজকে একটা সন্ত্রাসী ফেনোমেনার দিকে যাচ্ছে। তো হলে আমরা মনে করি বাংলাদেশে জননিরাপত্তা, এই যে দেখেন 1.5 বছরের সংস্কার, জুলাই আকাঙ্ক্ষার নামে অনেক কথা বলা হয়েছে। বেসিক জিনিস কি? বেসিক জিনিস 5 তারিখের পরে কি ঘুষ ছাড়া মানুষ চাকরি পাচ্ছে? জিনিসপত্রের দাম নিয়ে কি মানুষ সন্তুষ্ট? সাধারণ মানুষের জীবনের দিকে তো কারো কোনো নজর নেই। আপনারা সবাই ক্যাবিনেটের দিকে মনোযোগী যে কে কিভাবে ক্ষমতায় আসবেন, সাধারণ মানুষের জন্য কি করবেন আপনারা, সাধারণ মানুষের জন্য আপনাদের এজেন্ডা কি? তা না, আপনারা এক দল আরেক দলের চরিত্র হারানোর জন্য কতটা দক্ষতার সহিত আপনারা সোশ্যাল মিডিয়া, নিজেদের পালিত বুদ্ধিজীবী এদেরকে ব্যবহার করতে পারেন, তার প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। এবং এই প্রতিযোগিতায় আপনারা যত ব্যস্ত হচ্ছেন, সবচেয়ে বড় সম্পদ আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। তত আপনাদের শত্রু শক্তিশালী হচ্ছে। ফলে আমি মনে করি আওয়ামী লীগকে আন্ডারমাইন করা হয়েছে, আওয়ামী লীগকে আমরা বুঝতে পারি নাই। রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগকে ডিল করতে, আওয়ামী লীগ প্রশ্ন ডিল করতে শতভাগ ব্যর্থ হয়েছে, যার কাফফারা আজকে এই তরুণদের দিতে হচ্ছে। এবং আপনার নির্বাচনকে এতদিন বিলম্বিত করা নানা অজুহাতে, সংস্কার, এই পিআর, এই দাবি সেই দাবি, এগুলোর মধ্য দিয়ে আমরা যেটা মূল দাবি, আমাদের কি দরকার? সেকেন্ড রিপাবলিক হয়ে গেছে, আমরা সেকেন্ড রিপাবলিককে প্রোটেক্ট করব। আমাদের দ্রুত নির্বাচন, একটা জাতীয় নির্বাচন এবং একটা সাংবিধানিক সভার নির্বাচন দরকার ছিল। বাকি আলাপগুলো বাকোয়াজ, বাকি আলাপগুলোর সাথে জুলাইয়ের কোনো সম্পর্ক নাই। আপনি জুলাই সনদের আইনি ভিত্তি কেন দরকার আপনার? জুলাই আপনার এই তারপরে হলো যে আপনার গণভোট কেন দরকার আপনার? আপনি তো সেকেন্ড রিপাবলিক হয়ে গেছে, গণ অভ্যুত্থান হয়ে গেছে, আপনার প্রাইম মিনিস্টার পালাই গেছে। আপনার দরকার
মুজিববাদী কাঠামোর বাইরে নতুন গণতান্ত্রিক রাষ্ট্রে প্রত্যাবর্তন করা। আপনি সংবিধান সংস্কার কমিশন করছেন ভালো কথা, আপনি সাংবিধানিক নির্বাচন দিবেন, গণপরিষদ নির্বাচন বা সংবিধান সংস্কার পরিষদ নির্বাচন এবং জাতীয় নির্বাচন, ব্যাস। তা না করে সমস্ত এই আজাইরা দাবিগুলোর মধ্যে দিয়ে জনগণকে ব্যস্ত রাখা, হ্যাঁ, এবং সময় ক্ষেপণ করার মধ্যে দিয়ে আজকে আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করা হচ্ছে। ফলে আমি মনে করি যে আমাদের এখনো সময় আছে। রাজনৈতিক দলগুলো আপনারা প্রচন্ড রকম নির্যাতন নিপীড়নের মধ্যে দিয়ে গিয়েছেন, কিন্তু আপনার নিপীড়নই আপনার বৈধতা উৎপাদন করে না। আপনার বৈধতা উৎপাদন করবে আপনার স্বচ্ছতা। ফলে আপনি যে প্রশ্নগুলো এটা রেসপন্স করে শেষ করি। ফলে নির্বাচনের পরিবেশ একটা গণ অভ্যুত্থানের পরে এরকম কেওয়াটিক থাকবে। এটা ইন্টিমেট এনিমি এত শক্তিশালী অবস্থায় পার্শ্ববর্তী দেশে প্রোটেক্টেড আছে এবং সমাজের মধ্যে আছে, আমাদের চারপাশে আছে। ফলে পরিস্থিতি খুব স্বাভাবিক থাকবে এটা আমরা আশাও করি না, আমরা ধরে নিলেও ভুল করব। কিন্তু এর মধ্য দিয়ে এই পরিস্থিতিটা একটা সহনীয় পর্যায়ে এনে এবং জননিরাপত্তাকে আর বিঘ্নিত না করে একটা গণতান্ত্রিক উত্তরণের জন্য আসু যে নির্বাচন, সেই নির্বাচনের দিকে যাওয়ার জন্য প্রধান দায়িত্বটা সরকারের না, প্রধান দায়িত্বটা হলো রাজনৈতিক দলগুলো। রাজনৈতিক দলগুলো যদি এখনো মনে করে নিজের দলকে জেতানো না, বাংলাদেশকে জেতানো এবং ভোটাধিকার প্রতিষ্ঠা করা, ধানের শীষ বা দাঁড়িপাল্লায় ভোট না, ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য তারা যদি একটা অ্যাগ্রেসিভ ভূমিকা নেয়, ঐক্যবদ্ধ ভূমিকা নেয়, তাহলে দ্রুতই অবস্থার পরিবর্তন সম্ভব হবে বলে আমরা মনে করি। ধন্যবাদ। আমি একটু আমার ডানে ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, আপনার কাছে একটু যেতে চাই। ঐতিহাসিক এবং স্মরণীয় নির্বাচন করার কথা বলেছেন প্রধান উপদেষ্টা। তফসিল ঘোষণার পরদিনই সবচেয়ে বড় সম্পদ আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরনের বুকে স্বপ্নের ঠিকানা। আমরা দেখলাম ওসমান হাদির উপর গুলিবিদ্ধের ঘটনা, একই সঙ্গে আমরা বিএনপির একজন প্রার্থীও চট্টগ্রামে দেখেছি গুলিবিদ্ধ হয়েছেন। এসব ঘটনাগুলোকে আসলে কতটা শঙ্কা জাগায়। একই সঙ্গে জনাব এস এম সাইফ মোস্তাফিজ বলছিলেন যে জুলাই শক্তি বলতে বিএনপি, জামাত, এনসিপি সহ আরো কয়েকটি দলকে মিন করেছেন। সেই শক্তির জায়গায় কোনো বিভেদ বা দুর্বলতা দেখছেন কিনা? দুটি বিষয়। জি, আপনাকে ধন্যবাদ এবং সহ-আলোচক যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাই, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ জানাই। আমি আলোচনার শুরুতে শরীফ ওসমান হাদির সুস্থতা কামনা করছি এবং সেই সাথে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় যার অনেক অবদান, আপসের নেত্রী বেগম খালেদা জিয়ারও সুস্থতা কামনা করছি। দেখেন, বাংলাদেশের বুয়েটের আবরার ফাহাদের হত্যার যেই গ্রাউন্ড ছিল, আমি মনে করি একই গ্রাউন্ডে ওসমান হাদির উপর গুলিবর্ষণ হয়েছে। এখানে খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টা, ওসমান হাদি কিন্তু কয়েকদিন ধরে বলতেছিলেন যে তাকে হুমকি দেওয়া হচ্ছে এবং আজকেও পত্রিকায় এসেছে, কয়েকটা গোয়েন্দা সংস্থা থেকেও বলা হয়েছে কিছু লোকের পরে আক্রমণ হতে পারে, তার ভিতরে কিন্তু ওসমান হাদি ছিল। এখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, নির্বাচন কমিশন, গোয়েন্দা সংস্থা সবার কাছেই খবর থাকার পরেও কি ব্যবস্থা নেওয়া হয়েছিল, এটা কিন্তু একটা বড় ধরনের কোশ্চেন তৈরি করে। যারা আগামী দিনে নির্বাচন পরিচালনা করবেন, এই নির্বাচন পরিচালনার আগেই জামাত ইসলামী এবং সমমনা 8 দল কিন্তু কর্মসূচি দিয়ে মাঠে ছিল। কি কর্মসূচি ছিল? কর্মসূচি ছিল লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে, অস্ত্র উদ্ধার করতে হবে, সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে। এই মানে এটা করতে যে অপারেশন ডেভিল হান্টের কথা আপনারা বলছেন, সেখানে কোনো উল্লেখযোগ্য কোনো কিছু তো আমরা রিকভারি দেখি না, অস্ত্রও দেখি না, সন্ত্রাসীদেরকে দেখি না। এবং সবচেয়ে একটা বড় ব্যাপার হচ্ছে, দেখেন বাংলাদেশে আমাদের ভাইরা সবাই বলতেছিলেন আওয়ামী লীগ এবং তার দোসরদের নিষিদ্ধের ব্যাপারে কিন্তু আমরা ঐক্যমত হতে পারি নাই। এটা বাংলাদেশের আমাদের এই আওয়ামী লীগ এবং তার দোসরদেরকে শক্তিশালী করার একটা বড় ধরনের জায়গা। অনেক কষ্টে কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা গেছে। জাতীয় পার্টি এবং তাদের অন্যান্যদেরকে এখনো করা যায় নাই। কেন যায় নাই, কাদের ভূমিকায় যায় নাই, সে বিষয়গুলো জনগণের কাছে স্পষ্ট। আপনি যদি দেখেন, শুধু শরীফ ওসমান হাদি না, কয়েকদিন আগে আরেকজন জুলাই যোদ্ধা চট্টগ্রামে তানভীর সাজিদ, তাকে হত্যা করা হয়েছে এবং তেজগাঁও কলেজে কিন্তু একটা হত্যাকাণ্ড পরিচালিত। সবচেয়ে বড় সম্পদ আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরনের বুকে স্বপ্নের ঠিকানা চালিত হয়েছে। আরও বিভিন্ন জায়গায় যে হত্যাকাণ্ডগুলো হচ্ছে, টার্গেট কিলিংগুলো হচ্ছে, এটা মূলত আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা, অস্থির করে তোলা এবং সেই জায়গায়
মানে বাংলাদেশকে প্রশ্নবিদ্ধ করে ফেলা। জুলাই যে স্পিরিট আমরা ধারণ করেছি, বিশেষ করে আমরা যে একটা বড় ধরনের শুধু নির্বাচনের দিকেই যাচ্ছি না, আমরা একটা সংস্কারকে আইনি ভিত্তি দিতে যাচ্ছি জুলাই সনদের মাধ্যম দিয়ে। সেই সংস্কার যারা চায় না তারাও এই জাতীয় সন্ত্রাসের মাধ্যম দিয়ে আগামী দিনে মানে ক্ষমতাকে কক্ষীভূত করতে চায় কিনা, এই বিষয়গুলো আমাদের কাছে খুব মানে প্রশ্ন হয়। আপনি জানেন যে ইতিমধ্যেই আমাদের বর্ডারের ওপারে থাকা সন্ত্রাসীরা সংগঠিত হয়ে কেউ কেউ কিন্তু বর্ডার ক্রস করে বাংলাদেশে আসতেছে, এবং গণমাধ্যমগুলোতে খবর আসতেছে বহু অস্ত্র এদেশে ঢুকছে। 5ই আগস্টের পরে গোপালগঞ্জে যে দেশপ্রেমিক সেনাবাহিনীর উপর আক্রমণ হয়েছিল, এটা তো কোনোভাবে গ্রহণযোগ্য ছিল না। এটার পরে আমরা মনে করেছিলাম সারা বাংলাদেশে আওয়ামী লীগ এবং তার দোসরদের যত সন্ত্রাসী গোষ্ঠী আছে তাদেরকে নির্মূল করা হবে, কিন্তু সে ব্যাপারেও আমরা তেমন কোনো উদ্যোগ দেখলাম না। উদ্যোগ না নেওয়ার কারণে এনসিপির নেতৃবৃন্দ যখন গোপালগঞ্জে গেলেন তখন কিন্তু তাদের পরে আক্রমণ হয়েছে। এছাড়াও আমরা দেখছি যে আরও অনেক জায়গায় পুলিশ বলেন, আইন শৃঙ্খলা বাহিনী বলেন, নির্বাচন অফিসে পর্যন্ত মানে আগুন দেওয়া হচ্ছে। এটার দ্বারা মূলত আওয়ামী লীগের যে চরিত্র, এই চরিত্র থেকে আওয়ামী লীগ বের হতে পারে নাই এবং তারা বের হতে পারবেও না। তারা ভারতের সহযোগিতায় বাংলাদেশের ক্ষমতাকে পুনরায় কক্ষিগত করতে চায়। এখন আমাদের সামনে প্রশ্ন হচ্ছে, আমরা যারা জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম, যত শক্তি আওয়ামী লীগ এবং তার দোসররা বাদে, তাদের ভিতরে যে আপনি রিজাউল করিম ভাই খুব সুন্দর করে বলেছেন, আমাদের যে বিভাজন আছে, আমাদের যে মানে আদর্শ একটা লড়াই আছে, এই লড়াইটা যেন আমাদের ঐক্য বিনষ্ট না করে, জাতীয় ঐক্য বিনষ্ট না করে। এটা নিয়ে আমাদের কিন্তু জামাত এবং বিএনপির নেতৃবৃন্দের ভিতরে এরকম বক্তব্য আসছে যে জুলাইয়ের প্রশ্নে আমরা সবাই একমত। এই স্পিরিটটা যতদিন আমরা ধারণ করতে পারবো ততদিন আমাদের মানে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। একটা ক্লাসে অনেক ছাত্র লেখাপড়া করে, রোল নম্বর 1 করার জন্য কিন্তু সবাই লড়াই করে, কিন্তু সবাই কিন্তু আবার বন্ধু, ক্লাসমেট। এই সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। জায়গাটা আমাদেরকে কি করতে হবে, এস্টাবলিশ করতে হবে। আমি মনে করি তার জন্য কি করা উচিত। আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান কিন্তু তিনি বলেছেন, বিদেশি অনেকগুলো দূতাবাস এবং বিভিন্ন অর্গানাইজেশন ওনাকে যখন জিজ্ঞেস করেছে, উনি বলেছেন যে আমরা যে জনগণ যদি আমাদের 200 আসনও দেয়, তাহলে আমরা এদেশের সকল কে সাথে নিয়েই আমরা কি করব, সরকার গঠন করব। এই যে ঐক্যের যে একটা সুর, এই ঐক্যের সুরটা যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে কিন্তু এখানে সন্ত্রাসীদের আস্তানা থাকবে না। সন্ত্রাসীরা আমাদের মতন কারো না কারোর ভিতরে ঢুকেই কিন্তু এই আশ্রয় প্রশ্রয়ে কিন্তু অবস্থান করছে। তাহলে সন্ত্রাসীদেরকে ধরিয়ে দেওয়া এবং তাদেরকে মানে নির্মূল করা, অস্ত্র উদ্ধার করার ব্যাপারে আমাদেরকে কি করতে হবে। এরপরে আমি ভাই একটা কথা বলেছেন, জহর ভাই, যে জুলাই সনদ নিয়ে কিছুটা মানে অস্বস্তি প্রকাশ করেছেন। দেখেন, বাংলাদেশ বিগত 54 বছরে আমরা যেটা করতে পারি নাই, যার কারণে তো আমাদের বারবার নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে। আমরা বারবার মানে গণতন্ত্রকে হারিয়ে ফেলেছি। এই গণতন্ত্রকে অর্থবহ করার জন্য আমাদের সংস্কারটা অপরিহার্য ছিল, যার কারণে প্রধান উপদেষ্টা কিন্তু 3টা কথা বলেছিলেন। আমাদেরকে করতে হবে সংস্কার, বিচার এবং নির্বাচন। বিচারেরও একটা দৃশ্যমান প্রেক্ষাপট আমাদের সামনে আসছে, সংস্কারটাকেও হানা ভোটের মাধ্যম দিয়ে আমরা একটা জায়গায় নিয়ে আসতে পেরেছি। এবং আমি মনে করি যে ঘোষিত সঠিক সময়ের মধ্যেই নির্বাচনী তফসিল ঘোষণা হয়েছে, এই জন্য আমরা এই নির্বাচনকে ওয়েলকাম করেছি। আমি মনে করি যে আগামী দিনগুলোতে জামাত ইসলামে যেটা বলছে, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, অস্ত্র উদ্ধার করা এবং আমাদের দেশের নিরাপত্তার জন্য সকল আইন শৃঙ্খলা বাহিনীকে অ্যাক্টিভ করে দ্রুত অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারের ব্যাপারে পদক্ষেপ নিতে হবে, না হলে আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে এবং এই জাতীয় নির্বাচনী পরিবেশকে তারা বিঘ্নিত করবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান। আমি আপনার কাছে আবারও আসবো পরবর্তীতে। আমি একটু যেতে চাই আমার পাশে শেখ রবিউল আলম রবি, জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বিএনপি। আপনার কাছে আসি। আমরা প্রথমে একটু বলতে চাই যে 12ই ফেব্রুয়ারি ভোট, বিএনপির পক্ষ থেকে নেতৃত্ব দিতে আপনাদের দলেরই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 25 ডিসেম্বর দেশের মাটিতে পা রাখছেন বা আসছেন তিনি, এমনটি আমরা গতকাল রাতেই জানতে পেরেছি।
এবং আরেকটি বিষয় একটু জানতে চাই যে আপনাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রামে তিনি স্মরণীয় হয়ে থাকবেন এবং তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। তার শারীরিক অবস্থার এখন কি পরিস্থিতি? কয়েকদিন আগেও তিনি খুব সংকটজনক অবস্থায় ছিলেন, সেটি একটু জানতে চাই। একই সঙ্গে তফসিল ঘোষণার পরপরই যে হামলার ঘটনা আমরা লক্ষ্য করেছি, আপনার দলের একজন প্রার্থীর উপরও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে, সবকিছু মিলিয়ে ভোটের মাঠে সংখ্যা কতটা বাড়ালো? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ প্রিয় সহ-আলোচক যারা আছেন এবং এই মুহূর্তে যারা দেশ টিভির সাথে যুক্ত আছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এই মুহূর্তে স্টেবল আছে, অর্থাৎ উন্নতি উল্লেখযোগ্য নয়, অবনতিও শঙ্কিত হওয়ার মতো নয়। সমন্বিতভাবে একটা অ্যাডভান্স ট্রিটমেন্ট চলছে। সম্ভাব্য অ্যাডভার্টিসমেন্ট বলতে যা বোঝায়, বিশেষ করে বাইরের যারা এক্সপার্ট আছেন তারা এবং দেশের যে মেডিকেল বোর্ড আছে তারা সর্বাত্মক চেষ্টা করছেন। কোনো কোনো সময় কিছুটা উন্নতি দেখা যায়, আবার কোনো কোনো সময় কিছুটা অর্গানে অবনতি দেখা যাচ্ছে আর কি। তো সবাই দোয়া করছে কায় মনোবাক্যে, জাতি ক্রমদণ্ডত্র অস্ত্রসিক্ত, সবাই মুনাজাত করছেন। নিশ্চয়ই আমরা আশা করি এই গণতন্ত্রের নেত্রী, সমস্ত রাষ্ট্র দর্শনের ঊর্ধ্বের নেত্রী আর কি, দলমত নির্বিশেষে সবার ঊর্ধ্বে একজন মহীয়সী নেত্রী, তিনি আমাদের মাঝে ফিরে আসবেন। জননেতা জনাব তারেক রহমান 25 ডিসেম্বর আসছেন। দেশের এই ক্রান্তিকালে অথবা ধরেন এই সংকটময় মুহূর্তে পুরো জাতিকে ঐক্যবদ্ধ রেখে একটা প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন। ঐক্যবদ্ধ বলতে আমি বোঝাচ্ছি পরাজিত ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে, এবং একটা প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন, প্রতিযোগিতাপূর্ণ রাজনীতি এবং তার ভিত্তিতে জনগণ কর্তৃক নির্বাচিত সরকার, দায়বদ্ধ সরকার, কার্যকর পার্লামেন্ট এই মুহূর্তে জাতির জন্য খুবই প্রয়োজন। যে সংকটের মধ্যে আমরা গত 17 বছরে ছিলাম এক ধরনের সংকট, আর গত 1.5 বছরে আছি আরেক ধরনের সংকট। সেটা হচ্ছে বিজয়ী শক্তি আছে কিন্তু বিজয়ী শক্তি করণীয় নির্ধারণ করতে পারছে না মানে দাবি করতে পারছে কিন্তু প্রতিষ্ঠিত করতে পারছে না। প্রতিষ্ঠিত করতে হলে একটা সরকার থাকা দরকার এবং সেই সরকারটির জনগণ কর্তৃক নির্বাচিত হওয়া দরকার। একটা সংকটকালীন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার আছে, আমাদের সবারই পছন্দের সরকার, কিন্তু তার সীমাবদ্ধতা রয়েছে এবং তার ফাংশন করার ক্ষেত্রে জবাবদিহিতার ঘাটতিও রয়েছে। এই ধরনের সংকট থেকে উত্তরণের জন্য অন্যান্য রাজনৈতিক দল, ক্রিয়াশীল যারা আছেন তাদের দায়িত্ব আছে এবং সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপির যে দায়িত্ব আছে সেটি পালন করবার জন্য প্রত্যক্ষভাবে আমি বলতে চাই পুরো জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য জননেতা জনাব তারেক রহমান আসছেন। সবচেয়ে বড় সম্পদ, আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। মান্নান ভাই আমার অনেক পছন্দের মানুষ, বলছিলেন যে আওয়ামী লীগের নিষিদ্ধের ক্ষেত্রেও তো আমরা একমত হতে পারিনি। হ্যাঁ, হতে পারিনি, প্রক্রিয়াতে একমত হতে পারিনি, নিষিদ্ধের ক্ষেত্রে কেউ আমরা দ্বিমত ছিলাম না। বলা হয়েছিল যে একটা আইনি প্রক্রিয়া অনুসরণ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায়, সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে কার্যক্রম। পার্টিটাকে নিষিদ্ধ করতে হলে যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া অনুসরণের কথা বলা হয়েছে, সেটাই ন্যায্য, সেটাও ইচ্ছা করলেই সরকার এতদিনের মধ্যেই করতে পারত, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে সরকারের মনোসংযোগের অভাব আছে। ব্যতীত হয়ে ওই জায়গায় যখন অভ্যুত্থানের পর যারা বলেছিল আওয়ামী লীগকে ক্ষমা করে দিলাম, যারা বলেছিল আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার আছে, যারা বলেছিল বারবার আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বললে বিরক্ত যারা প্রকাশ করেছেন, তারা আবার এসে বলছেন একমত হওয়া যায়নি। সমস্যাটা ওই জায়গাতেই। মনে রাখা দরকার, ফ্যাসিবাদ শুধুমাত্র একটি ব্যক্তি নয়, একটা গোষ্ঠী, শুধুমাত্র একটা পার্লামেন্ট নয়, অদৃশ্য অনেক বড় শক্তি। ফ্যাসিবাদ পতনই যথেষ্ট নয়, ফ্যাসিবাদকে নিশ্চিহ্ন করতে হয়, মূল উৎপাটন করতে হয়। সে জায়গায় আপনারা ঐক্যবদ্ধ হবেন না, আমরা হতে পারবো না। আমি যদি এভাবে বলি, আর ধরেন কিলিং হত্যার থেকে নিরাপদ থাকব, অথবা ধরেন যেটাকে বলা হয় টার্গেট কিলিং থেকে নিরাপদ থাকব, অথবা ধরেন পরিকল্পিত কিলিং থেকে নিরাপদ থাকব, এভাবে ভাবলে আমার মনে হয় সেই সুযোগ বা সময় এখন আর নেই। হাদিকে আমি প্রার্থী বলছি না, তফসিল ঘোষণার পর বলা হচ্ছে যে একজন প্রার্থীর উপর আক্রমণ হয়েছে, অর্থাৎ নির্বাচনের পরিবেশ আছে কিনা। হাদি অবশ্যই প্রার্থী, কিন্তু প্রার্থীটা বেশি হচ্ছে হাদি গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া প্রতিষ্ঠিত শক্তি। এ হামলা গণ অভ্যুত্থানে বিজয়ী শক্তির উপর হামলা, কোনো বিচ্ছিন্ন প্রার্থীর উপর হামলা নয়। যার ফলে এটাকে যদি আপনি ধারণ না করেন
অনেকে বলছেন ফ্যাসিবাদী শক্তির আবার রাজনৈতিক আর নির্বাচনের অধিকার থাকে নাকি? ফ্যাসিবাদ শক্তির রাজনৈতিক অধিকার এবং নির্বাচনের অধিকার নিয়ে মায়াকান্নও আছে, এবং সেখানে আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি যে বিভিন্ন অজুহাতে ফ্যাসিবাদী শক্তিকে ফিরিয়ে আনার জন্য এবং তাদের রাজনৈতিক শক্তি হিসেবে প্রথমে রিকগনাইজ করার চেষ্টা করা হচ্ছে। এটা খুবই দুঃখজনক। এ ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ হতেই হবে। এ ব্যাপারে যদি ঐক্যবদ্ধ না হন সমস্যাটা কি হয়, সেটা হচ্ছে পতিত ফ্যাসিবাদী শক্তি বা বিধ্বস্ত শক্তি আমরা যেটা আপাতত দেখছি তার অন্তরালে তাদের যে সুবিধাভোগীরা আছে তারা উৎসাহিত হচ্ছে, তারা অপ্রতিরোধ্য হচ্ছে, তারা যে কোনো মূল্যে ফিরে আসার চেষ্টা করবে, এবং নাশকতার যে প্রক্রিয়া আওয়ামী লীগ মজ্জাগতভাবে তাদের চরিত্রের মধ্যে আছে তার নেতিবাচক প্রভাব রাজনীতিতে পড়বে, দেশে পড়বে, এবং প্রতিষ্ঠিত রাজনীতিবিদদের জীবন কর্মোন্নয়ে ঝুঁকিতে পড়তে চলেছে। উত্তরণের উপায়টাকে, উত্তরণের উপায় হচ্ছে সমঝোতা থাকতে হবে। নির্বাচন নিজের পক্ষে কিভাবে নেওয়া যায় এই ধরনের হীনমন্যতা বা অপচেষ্টা থেকে সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। রাজনৈতিক দলগুলি যারা আছেন বেরিয়ে এসে জনগণের উপর আস্থা রাখতে হবে। পরিবেশটা আমার মতো চাই, ফলাফল আমার মতো চাই, এইটা মানি, এটা না হলে মানব না, এভাবে না হলে আমার সমস্যা আছে, এভাবে যদি আমরা ভাবতে থাকি বিচ্ছিন্নভাবে নিশ্চয়ই জাতি ক্ষতিগ্রস্ত হবে, দেশ ক্ষতিগ্রস্ত হবে। আমরা সংকটের মধ্যে কিন্তু এখনো আছি। একটা গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন। রনিবার সাথে আমি একমত, জয় পরাজয় থাকবেই। আজকে যে পরাজিত হবে সে আগামী দিনে বিজয়ী হবে, আজকে যে বিজয়ী হবে তার কর্ম যদি জনবান্ধব না হয় আগামী দিনে জনগণ কর্তৃক প্রত্যাখ্যিত হবে। সেটাই গণতন্ত্র, সেটাই থাকা দরকার। কিন্তু আমাদের যে কোনো মূল্যে বিজয় চাই, যে কোনো মূল্যে মনে করেন যে ক্ষমতা গঠন করতে চাই। আমি মান্নান ভাই আমার অনেক পছন্দের একজন মানুষ, বললো 200 আসনে প্রার্থী পেলেও আমরা কত উদার, আমরা তো সবাইকে নিয়ে সরকার গঠন করব। আরে ভাই, কথা তো 3 বছর আগে বলেছি যে জোটগত সরকার করব। যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন, যারা একত্রিতভাবে বিশ্বাস করেন, বাদ দিয়ে বলা না আমি জামাতকে বলছি না, আমি জামাতকে বলছি না, বলছেন যে আপনারা 200 আসন পেলে সবাইকে নিয়ে করবেন। আর আমরা তো বলেছি আরো 3 বছর আগে যে ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা আমরা লড়াই করছি অথবা 31 দফার ভিত্তিতে যারা রাজনীতি করতে চাই, রাষ্ট্র বিনির্মাণ করতে চাই, আমরা সবাই একসাথে করব। তা আমরা আরো আগে বলছি। আপনার এখনকার বলা গর্বের, আমি দ্বিমত করছি না, কিন্তু 3 বছর আগে যদি আমি বলি সেটা আরো গর্বের, সেটা কেন স্বীকার করছেন না? সেভাবে বলতে চাইছে। যাই হোক, আমার বক্তব্য একটা স্পষ্ট কথা একটাই, যে গণতন্ত্রে প্রতিযোগিতা থাকবে, ভিন্ন মত থাকবে, বহুত্ববাদ থাকবে, কিন্তু বহুত্ববাদ মানে ফ্যাসিবাদ নয়। বহুত্ববাদ সৌন্দর্য সৃষ্টি করে, প্রতিযোগিতা তৈরি করে, মানুষকে বহু ধরনের অপশন দেয় পছন্দ করার, কিন্তু তার মানে এই নয় যে ফ্যাসিবাদ অবধারিত, ফ্যাসিবাদ পরিত্যক্ত। সে ব্যাপারে যদি একমত হন নিশ্চয়ই নতুন করে বাংলাদেশ বিনির্মাণ করা যাবে। এনসিপি বলেন, জামাত বলেন, বিএনপি বলেন, অনেক ক্রিয়াশীল রাজনৈতিক দল আছে, তারা সবাই জনগণের জন্য করণীয় নির্ধারণ করে এসেছে এবং কমিটমেন্ট করেছে। আস্থাটা তো রাখতে হবে। আপনি বিশুদ্ধ, আমি অশুদ্ধ, আবার আমি বলবো এই প্রতিযোগিতা যদি আমাদের ভৎসনা চিন্তা, আমি বিপদগ্রস্ত হলে আপনার মধ্যে পুলক, আপনি বিপদগ্রস্ত হলে আমার মধ্যে পুলকিত করে, এ চর্চা কখনো সুস্থ রাজনীতির জন্য, গণতন্ত্রের জন্য সহায়ক না। তার বাইরে জাতিকে আসতে হবে এবং সে দায় রাজনৈতিক দলের। সেক্ষেত্রে রাজনৈতিক দল যদি যার যার ভূমিকা পালন করে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশে ফ্যাসিবাদী প্রতিষ্ঠিত হওয়ার কোনো সুযোগ নেই, তার মূল উৎপাটিত হবেই। অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান বলছেন যে ছিল ওসমান হাদির উপর হামলার ক্ষেত্রে গোয়েন্দা রিপোর্ট পেয়েছেন কিনা, পেলে সেটি আসলে ঠেকানো যায়নি কেন, অস্ত্র ঢুকছে সীমান্ত দিয়ে, সেটির বিষয়ে আসলে কোনো পদক্ষেপ নিচ্ছেন কিনা, এগুলোর যদি উত্তর দেন। প্রধান উপদেষ্টা বলছেন যে ঐতিহাসিক এবং স্মরণীয় নির্বাচন করতে চান, সেক্ষেত্রে এই ধরনের ঘটনাগুলো বাধার কারণ হয়ে দাঁড়াবে কিনা আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে। ধন্যবাদ আপনাকে। আপনি খুবই প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন। সেই জবাব দেওয়ার আগে আমি শুধু এটুকুই বলি যে আমাদের এই সময়টা, আজকের এই দিনটা, এই সময়টা আমাদের জন্য খুবই দুঃখজনক এবং উদ্বেগজনক। আমাদের নির্বাচনের তফসিল ঘোষিত হয়ে যাওয়ার পরে আসলে সময়টা হওয়ার কথা ছিল উৎসব মুখর, আমরা সবাই নির্বাচনী উৎসবে সামিল হব, কিন্তু সেটা না হয়ে সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা,
ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। হয়েছে বিপরীত একটা পরিস্থিতি, যেটা দুঃখজনক এবং উদ্বেগজনক একটা পরিস্থিতি তৈরি হয়েছে আমাদের ওসমান হাদি জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে। উনি একটা ভয়েস ছিলেন, ফেসিবাদী যে শক্তি আমাদের এখানে আমরা অনেকেই হয়তো দাবি করছি যে তার মূলোৎপাটন হয়েছে, কিন্তু হয়নি। তারা নানাভাবে ফিরে আসার চেষ্টা যেভাবে করেছে সেটাকে প্রতিরোধ করার ক্ষেত্রেও তার অত্যন্ত শক্তিশালী কণ্ঠ হিসেবে উনি আবির্ভূত হয়েছিলেন। তো তার উপর একটা আক্রমণ হয়েছে, তাকে হত্যা চেষ্টা করা হয়েছে। এটা আসলে ওসমান হাদির উপর কোনো আক্রমণ না, এটা আসলে আমাদের অস্তিত্বের উপর আক্রমণটা হয়েছে। কারণ এখানে আমার যারা সহ আলোচক তারাও বলেছেন যে এটা আসলে জুলাইয়ের বিজয়ী শক্তি যারা, তাদের উপর আক্রমণ হয়েছে, এবং এই আক্রমণটা যে হবে এটা আমরা সবাই জানতাম। আপনি যে প্রসঙ্গটা করেছেন, এই আক্রমণটা হবে এবং এই ধরনের আক্রমণের কথা অনেকটা প্রকাশ্যেই বলা হচ্ছিল, কিন্তু আমরা আসলে সবাই যার যার জায়গা থেকে সতর্ক হইনি। এই আক্রমণটা করার সুযোগ আমরা সবাই মিলে সম্মিলিতভাবে করে দিয়েছি। এখানে আমার ছোট ভাই সাইফ উনি একটা কথা বলেছেন, আমি তার পয়েন্টের সাথে পুরোপুরি একমত। এই যে ফেসিবাদী শক্তি তারা যে ফিরে এসেছে বা নানাভাবে ফিরে আসার চেষ্টা করছে, তাদেরকে নর্মালাইজ করার চেষ্টা করা হচ্ছে, এবং এই চেষ্টাটার জন্য আমরা আসলে কালেকটিভলি দায়ী। এই অর্থে গণমাধ্যমের কথা বলা হয়েছে। গণমাধ্যমে আপনার ফেসিবাদী শক্তি তাদেরকে প্ল্যাটফর্ম দেওয়া হচ্ছে, এবং তারা এখানে এসে আওয়ামী লীগকে এতগুলো খুনের পরেও তাদেরকে নর্মালাইজ করা হচ্ছে। তাদের দুর্নীতি, দুঃশাসন, অপশাসন সেগুলো তো আছেই, সেগুলোকে তাদের বিরুদ্ধে এই যে দুঃশাসন, গুণ, খুন, এই অপরাধগুলোকে বলা হচ্ছে যে এগুলো রাজনৈতিকভাবে তাদের সমালোচনা করা হচ্ছে, যদিও এটা আমাদের সবার চোখের সামনে ঘটেছে এবং আমরা সবাই দেখেছি। তখন কেউ প্রতিবাদ করতে পারেনি, কারণ তখন আমাদের সেই অর্থে সেভাবে কোনো বাক স্বাধীনতা ছিল না। এখন পূর্ণ বাক স্বাধীনতা দেওয়া হয়েছে, এবং এই বাক স্বাধীনতার সুযোগ নিয়ে আপনার এই গণমাধ্যমগুলোতে ফেসিবাদী শক্তিকে প্ল্যাটফর্ম দেওয়া হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার ফেসিবাদী কিছু শক্তি বা যারা এ ধরনের এই সম্মতি উৎপাদন করছে, তারা প্রকাশ্যেই কথা বলে চলছেন, তাদের কথার সেভাবে প্রতিবাদ হচ্ছে না, যে প্রতিবাদটা হওয়া জরুরি ছিল। আমি একটা উদাহরণ দিই। গতকালকে আমাদের একজন বা খুব আপনাদের টক শো গুলোতে নিয়মিত আসেন এরকম একজন বলছেন যে ওসমান হাদির উপর যে আক্রমণ হয়েছে, সে আক্রমণে আওয়ামী লীগকে অভিযুক্ত করাটা হাস্যকর। এইটা যে বলতে পারে এখন, এইটাই আসলে আমাদের আসলে উদ্বেগের সবচেয়ে বড় জায়গা। আপনি ওসমান হাদির উপর কে আক্রমণ করেছে আমরা এখনো জানি না, আমরা বিষয়টা তদন্তাধীন। কিন্তু আপনি যদি বাস্তবতার প্রেক্ষাপট বিবেচনা করেন, অভিযোগের তীরটা কার দিকে যাওয়ার কথা এই মুহূর্তে? ওসমান হাদি কাদের বিপক্ষে, বা ওসমান হাদি যে কথাগুলো বলেছেন তাতে কারা তার উপর ক্ষুব্ধ হতে পারে সেটা আমরা সবাই জানি। তো সেটাকে না করে তাৎক্ষণিকভাবে কেউ বিভিন্ন রাজনৈতিক দলকে অভিযুক্ত করার চেষ্টা করেছে, কেউ তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর দিকে আঙ্গুল তুলেছে। তো এই যে আঙ্গুল তোলা, এই যে পরস্পর বিরোধিতা, ওসমান হাদির সম্ভাব্য খুনি কে হতে পারে সেটা নিয়ে কথা না বলে আমরা এই ওসমান হাদির উপর সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। আক্রমণটাকে আমরা পলিটিসাইজ করার চেষ্টা করলাম। পলিটিসাইজ করে এইখান থেকেও আওয়ামী লীগকে দায় মুক্তি দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে, বা আওয়ামী লীগ এ ধরনের কাজ করতে পারে না এরকম একটা মতবাদ প্রতিষ্ঠা করার চেষ্টা সামাজিক যোগাযোগ মাধ্যমে চেষ্টা চলছে। আমার ধারণা 1-2 দিন পরে আপনাদের মূলধারার গণমাধ্যমে এসে এই ধরনের কথাবার্তা বলা চেষ্টা হবে, এবং সেই সুযোগটা আপনারা করে দেবেন। তো এই যে কালেকটিভ যে এই ফেলিউর আমাদের, আপনি দেখেন আজকে সকালে আমি যখন ঘুম থেকে উঠলাম, আমি একজনের একটা এরকম এই যে সফট আওয়ামী লীগের সোকল্ড আওয়ামী লীগের পক্ষে যারা কথা বলা শুরু করেছেন এখন, তাদের একজন বলেছেন যে নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত আওয়ামী লীগের সাথে আলোচনায় বসা। আপনি যদি তর্কের খাতিরেও ধরে নেন যে আওয়ামী লীগের সাথে সরকার আলোচনায় বসবে, কার সাথে বসবে? আওয়ামী লীগের সভানেত্রী তো ফাঁসির আদেশ হয়েছে। আওয়ামী লীগ কি তার সভানেত্রী চেঞ্জ করেছে? আওয়ামী লীগের সভানেত্রী কোথায় আছে আপনি কি জানেন? তার ঠিকানা কোথায়? এই মুহূর্তে যদি আওয়ামী লীগকে আলোচনার জন্য তর্কের খাতিরে আমি যদি বলি যে আপনি আমন্ত্রণ জানাবেন, কোথায় জানাবেন? আওয়ামী লীগ তো পালিয়ে আছে, পলাতক একটা দল।
তা আপনি পলাতক একটা রাজনৈতিক দল, তার সাথে আলোচনা করার জন্য সরকারকে আহ্বান জানাচ্ছেন, কিন্তু এটার কোনো প্রতিবাদ হচ্ছে না। আমরা সবাই মিলে সবসময় গত একটা বছর আমরা দেখেছি যে সবাই সরকারের উপর দায়িত্বটা চাপিয়ে দিয়ে যার যার নিজেদের দায়িত্বটা আমরা অ্যাভয়েড করার চেষ্টা করেছি। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যখন আলোচনা হয়েছে, আমি সেই রাত্রে উপস্থিত ছিলাম উপদেষ্টা পরিষদের যেই বৈঠকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে। আমি সেখানে দেখেছি উপদেষ্টা পরিষদের সদস্যদেরকে কিরকম স্ট্রাগল করতে হয়েছে পলিটিক্যাল পার্টিগুলোকে কনভিন্স করতে যে সরকার এরকম একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে আপনাদের মতামতকে, কারণ এই সরকার নিজস্ব কোনো রাজনৈতিক মতামত নেই। এই সরকার সব রাজনৈতিক দলের সাথে কথা বলে, তাদের সাথে আলোচনা করে রাজনৈতিক সিদ্ধান্তগুলো নেয়, এবং সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার যে সিদ্ধান্তটা নিয়েছে সেটাও কিন্তু রাজনৈতিক দলগুলোর দাবির প্রেক্ষিতে এবং রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু তখন রাজনৈতিক দলগুলো বিভিন্নভাবে নানাভাবে তাদের দায় দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে। তো এই যে রাজনৈতিক দলগুলো যার যার যে অবস্থান থেকে তাদের দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে বা তাদের নিজস্ব রাজনৈতিক এজেন্ডাকে প্রমোট করার জন্য ন্যাশনাল ইন্টারেস্টটাকে পাশ কাটিয়ে গেছে, তার ফলে আজকে এই জুলাই যোদ্ধাদের উপর বা জুলাইয়ের অগ্রসৈনিকের উপর, বিজয়ী শক্তির উপর আক্রমণের ক্ষেত্র প্রস্তুত হয়েছে। এই ক্ষেত্রটা যে প্রস্তুত হবে, আপনি জানতে চেয়েছেন যে গোয়েন্দা তথ্য ছিল, তারপরেও সরকার কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা। অবশ্যই সরকার ব্যবস্থা নিয়েছে আমি মনে করি। আপনি জানেন যে সরকার তো দুই ধরনের ব্যবস্থা নেয়, একটা প্রোয়েক্টিভ, একটা রিয়েক্টিভ। আপনার যখন আপনার প্রোয়েক্টিভ কোনো ব্যবস্থা নেয় তখন তো আপনার পক্ষে বা আমার পক্ষে এটা আনুষ্ঠানিকভাবে সেই প্ল্যাটফর্মে বলা সম্ভব না, কারণ আমরা কি ব্যবস্থা নিয়েছি তার ফলে যে আক্রমণটা হয়নি সেই আক্রমণটা নিয়ে আর আলোচনা হয় না। কিন্তু অনেক আক্রমণ হওয়ার চেষ্টা হয়েছে বা অনেকগুলো তো আমাদের গোয়েন্দা সংস্থা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আপনার প্রতিরোধ করা সম্ভব হয়েছে। আপনি জানেন জয় বাংলা ব্রিগেড নামে একটা ব্রিগেড রাস্তায় নেমে সহিংসতা করার চেষ্টা করা হয়েছে, আমাদের গোয়েন্দা সংস্থার তৎপরতায় তাদের কর্মতৎপরতা বন্ধ করা হয়েছে। এরকম আরো অনেকগুলো ঘটনা আছে। অনেকগুলো আপনি বাংলাদেশ সেনাবাহিনীর পলাতক সদস্যরা আপনি দেখেছেন যে ট্রেনিং দিয়েছে, যে তাদের কর্মকাণ্ড তো আমাদের গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা ব্যর্থ করে দিয়েছেন। তো এরকম অনেক কিছু ব্যর্থ করেছি, কিন্তু আমরা সব পারিনি। এই ব্যর্থতা সরকারকে মেনে নিতে হবে। তবে শুধু সরকারকে এই ব্যর্থতার দায় চাপিয়ে যদি অন্যরা বসে থাকে তাহলে এইরকম ঘটনা আরো ঘটতে থাকবে। আপনি মাননীয় প্রধান উপদেষ্টা যদি একটা বক্তব্য খেয়াল করেন, উনি কিন্তু অনেক আগেই বলেছেন যে এই চলতি বছরটা আমাদের জন্য যুদ্ধাবস্থার মধ্যে আমরা আছি, আমাদের উপর অনেক আক্রমণ করার চেষ্টা করা হবে। এই নির্বাচনটা যে খুব শান্তিপূর্ণ এবং নির্বিঘ্ন হতে হবে। সবচেয়ে বড় সম্পদ আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা হবে না বা এই হতে দেওয়া হবে না। কয়েকটা পক্ষ সক্রিয় আছে যারা চায় না বাংলাদেশে একটা সুন্দর এবং শান্তিপূর্ণ নির্বাচন হোক, কারণ একটা শান্তিপূর্ণ সুন্দর নির্বাচন হলে তাদের অনেকের স্বার্থ বিঘ্নিত হবে। এই পক্ষগুলো আপনার জুলাইয়ের বিজয়ী শক্তি বা বলেন আমাদের এই নির্বাচনের ক্যান্ডিডেট, তাদেরকে আক্রমণ করে। আপনি তফসিল ঘোষণার পর দিনই কেন হাদের উপর আক্রমণ হলো, এটা একটা ভয়ের বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য, যাতে প্রার্থীরা ভয় পান, জুলাইয়ের শক্তিরা ভয় পান বা আমাদের ভোটাররা ভয় পান। তবে শুধু এটুকু সরকারের পক্ষ থেকে আমরা বলতে চাই যে আমাদের এইরকম আঘাত যতই আসুক, ঝড় তুফান যাই আসুক, মাননীয় প্রধান উপদেষ্টা গতকাল বলেছেন এই নির্বাচন হবে, এই নির্বাচন প্রতিরোধ করার সামর্থ্য কারো নাই। তবে আমরা আশা করব এবং আমরা সবাই মিলে কাজ করব যাতে এই ধরনের হামলা বা এই ধরনের অপশক্তি যারা আছে তাদের অপচেষ্টাগুলোকে আমরা সবাই মিলে সম্মিলিতভাবে রুখে দিতে পারি। জি, ভয়ের পরিস্থিতি থেকে কিভাবে উত্তরণ ঘটাবে সরকার, এই বিষয়ে প্রশ্নটি রেখে আমি একটি বিরতি যেতে চাই। জনাব আবুল কালাম আজাদ মজুমদার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, স্বপ্ন ধরা নিবেদিত দেশ সংলাপে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। স্বপ্ন ধরা নিবেদিত দেশ সংলাপ পাওয়ার্ড বাই স্বপ্নটি অনুষ্ঠানে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি আমার একদম ডান দিকে চলে যেতে চাই সরাসরি আলোচনায়। আমার ডান দিকে আছেন SM সাইফ মুস্তাফিজ, সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন। আপনারা তিনটি দল মিলে একটি জোট করেছে, নির্বাচনী জোট। আপনারা 300 আসনে প্রার্থী দিচ্ছেন কিনা জোটগতভাবে, এবং নির্বাচন নিয়ে আসলে আপনাদের পরিকল্পনা কি?
দেখুন, এটা মূলত আমরা বলেছি যে এটা একটি রাজনৈতিক জোট এবং আমরা প্রত্যেকটা দলই আলাদাভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। আমাদের 125টি আসনে প্রার্থী তালিকা দেওয়া হয়েছে এবং আমরা আরো 2 দফায় হয়তো বাকি তালিকাটা প্রকাশ করব। এবং আমি যতটুকু জানি এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনও তারা পৃথক পৃথকভাবে আসলে তাদের ইলেকশনের জন্য প্রস্তুতি নিচ্ছে। এবি পার্টি থেকে তো অলরেডি মনে হয় 100+ আসন ঘোষণা করা হয়েছে। তো সেই জায়গা থেকে এই জোটটি মূলত রাজনৈতিক জোট। আমরা আওয়ামী লীগের বিচার সংস্কার এই প্রসঙ্গগুলোতে জুলাইয়ের ঐক্যের জায়গা থেকে আসলে আমরা এই দলগুলো 3টি দল আসলে একজোট হয়েছে। অসংখ্য ধন্যবাদ জনাব এস এম সাইফ মুস্তাফিজ। আমি একটু আমার বাদিকে রয়েছেন রেজাউল করিম রনি, আপনার কাছে একটু আসতে চাই। নির্বাচনের তফসিল হয়ে গেল 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং যে গণভোট, সেক্ষেত্রে আসলে নির্বাচন কমিশনের প্রস্তুতি আমরা কতটা দেখছি আপনার কাছে চোখে পড়ছে? নির্বাচন কমিশনের প্রস্তুতি কিন্তু অনেক আগের থেকে আনঅফিসিয়ালি শুরু হয়েছিল, দেখা যাচ্ছিল। তো কিন্তু দেখেন এই সবচেয়ে বড় সম্পদ আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। নির্বাচনটা যদি আমরা বারবারই বলছি, এই নির্বাচনটা কিন্তু শুধুমাত্র সরকার, নির্বাচন কমিশন তারা ঠিকভাবে করার উপযুক্ত না। কারণ আপনি জানেন গণঅভ্যুত্থানের পরে যে কোনো দেশেই এটা ক্যাওয়াটিক কন্ডিশন থাকে, আর আমাদের এখানে ক্যাওয়াটিক কন্ডিশনটা আনইউজুয়াল লেভেলের বেশি। কেন বেশি? আওয়ামী লীগকে নর্মালাইজ করার জবটা অনেকটা ইনসাইড জব আমার মনে হচ্ছে, এটা নট আউটসাইড জব। এটা হলো করাপ্ট যে এস্টাবলিশমেন্ট তার ভেতর থেকে এটা করা হচ্ছে। যেমন একটা উদাহরণ দেই, তারপর আপনার এই প্রশ্নের বাকিটা উত্তরে আসবো। আমরা এই যে বলতেছি যে ভিন্ন মতের সহাবস্থান লাগবে, ভিন্ন মত কোনটা? রবিউল ভাই খানিকটা টাচ করছে। ভিন্ন মত কিন্তু সেইটাই যেটা আপনার গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে সহযোগিতা করে। এবং আজকে ধরেন এখানে আজাদ ভাই বলল, সাইফ মুস্তাফিজ আলোচনায় আসলো যে আওয়ামী লীগের ব্যাপারে এখানে যে আলোচনা, ওপেনলি আপনি আলোচনা করতে যদি না দেন, তাহলে আপনাকে যদি বলা হয় আপনি তো ভিন্ন মত দমন করছেন, এটা কি বলা যাবে কিনা? হ্যাঁ, এই টলারেন্সির প্রশ্ন তোলা যাবে কিনা, এটা একটা ভালো থিওরিটিক্যাল ডিবেট। এই প্রশ্ন তোলার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে টলারেন্সি ফার্স্ট, ডেমোক্রেসি সেকেন্ড। তারপরে পরমত সহিষ্ণুতা আমাদের লাগবে, কিন্তু সেটা কার ক্ষেত্রে প্রযোজ্য? এই জায়গায় হইলো আমরা ভুলটা করি। ভুল করে সন্ত্রাস এবং রাজনীতির মধ্যে গুলাই ফেলি। আমরা সন্ত্রাসেরও সহাবস্থান মনে করি যেটা রাজনৈতিক অধিকার। নো, টলারেন্সি নিডস আ মোরাল স্ট্যান্ডার্ড। ধরেন আমি আগামী এই বিগত 17 বছর চুরি, বাটপারি, লুটপাট সব কিছুর মধ্যে হাজির ছিলাম। বাদরণ আমি খুব সফট ভাবে আওয়ামী লীগের এন্টার করাপ্ট ইন্ডাস্ট্রির মধ্যে আমি ছিলাম, সেটা কালচারালি হোক, পলিটিক্যালি হোক, বা ছলে বলে কৌশলে, হ্যাঁ, বা গোপনে, বা আমার নিজের পরিচয় লুকাইয়া ছিলাম। এইবার 5 তারিখের পরে আইসা আমি বিশাল জাতির বিবেক হয়ে গেছি। আমার কি কথা বলার রাইট থাকা উচিত কিনা? উত্তর হইল না। কেন না? কারণ টলারেন্সি আমরা থাকবো, কিন্তু সেক্ষেত্রে আপনাকে আমি কথা বলতে দিব, আপনি যেই হন। কিন্তু আমরা দেখব গণঅভ্যুত্থানের পরে আমরা কিভাবে দেখব যে এই 16 বছর আপনার রেকর্ড কি, 16 বছর আপনি কি করেছেন, আপনার আমল নামা কি। 16 বছর যদি আপনি গণতন্ত্র, ভোটাধিকার, জনগণের অধিকার হরণের প্রক্রিয়ার অংশ হয়ে থাকেন, তাহলে আপনাকে কথা বলতে না দেওয়াই গণতন্ত্র, আপনার পুনর্বাসনের প্রক্রিয়া বন্ধ করাই গণতান্ত্রিক উত্তরণ। কিন্তু আমাদের এখানে হচ্ছে উল্টাটা। তার মানে আমরা থিওরিটিক্যালি গণতান্ত্রিক ট্রানজিশন ব্যাপারটাই বুঝি নাই। গণতান্ত্রিক ট্রানজিশন ব্যাপারটা হলো কাঠামোগত ভাবে। এই জন্য আমরা বলছিলাম যে ফ্যাসিজম উইদাউট শেখ হাসিনা, আমরা লেট ফ্যাসিজমের মধ্যে আছি। ফ্যাসিজমের পুরা কাঠামোটা রয়ে গেছে, সাথে হাসিনা নাই। তো পুরা কাঠামোর মধ্যে থেকে আপনি যখনই ভিন্ন মত হিসেবে একটা আওয়ামী মতকে নর্মালাইজ করার প্রক্রিয়ায় প্রবেশ করবেন, তার মানে আপনি গণতন্ত্র মিন করেন না। তার মানে আপনি গণহত্যার পুরা প্রক্রিয়াটাকে শক্তিশালী করার আয়োজন শুরু করলেন 5 তারিখের পরে, হুইচ ইজ ভেরি অ্যাবসার্ড। এবং এটা একটা ক্যাওয়াটিক কন্ডিশন তৈরি করবে, এবং সেটাই বাংলাদেশে হয়েছে। এই জন্য তাই বলে আওয়ামী লীগকে কি আপনি ভিকটিম বানাবেন সেটা আমরা বলছি না। এতদিন যেভাবে বিএনপি জামাত আখ্যা দিয়া মারা, মিথ্যা মামলা দেওয়া, হয়রানি করা যায় ছিল, সেটা করবেন? নো। আওয়ামী লীগ করলেই তাকে আপনি হয়রানি করবেন সেটা আমরা বলছি না হরে ধরে। আমরা বলছি সবচেয়ে বড় সম্পদ আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। ফৌজদারি অপরাধে যারা অপরাধী, শুধু এই 1 মাস না, 15 বছরের, তার একটা সার্বিক বিচার লাগবে, তার একটা রিকনসিলিয়েশন লাগবে, পূর্ণাঙ্গ বিচার, একটা ডোর টু ডোর ডিআওয়ামীকরণ করতে হবে সোসাইটিকে। তারপরে না আপনি বাংলাদেশে গণতন্ত্রে প্রবেশ করবেন। কিন্তু এখনো যদি আপনি আওয়ামী লীগের প্রশ্নে আটকে থাকেন, আওয়ামী লীগের প্রশ্ন সলভ করার ক্ষেত্রে আপনি রাজনৈতিক ভাবে ফায়দা নেওয়ার চেষ্টা করেন আওয়ামী লীগকে কেন্দ্র করে, ভিকটিম বিকাম কিলার্স।
আওয়ামী লীগকে যদি আপনি ভিকটিম বানায় তারপরে তাকে ভোট ব্যাংক হিসাবে চিন্তা করেন, তারপরে তার সিম্প্যাথি পাওয়ার জন্য নানা রকম আন্ডারলাইন পলিটিক্স করেন, তো তো এটা তো এই দেশে তো এখানে তো আপনার এই অবস্থাই থাকবে, এই গুপ্ত হত্যা, তারপরে গুপ্ত, এবং আওয়ামী লীগ এবং সন্ত্রাস এটা মানে সমার্থক শব্দ, একটা বললে আর একটা বলার দরকার নেই। সেখানে আপনি এটাকে একটা রাজনৈতিক আপনার শক্তি আকারে দেখার চেষ্টা করছেন, ভিন্ন মত আকারে দেখার চেষ্টা করছেন, এটার অ্যাকসেপ্টেন্সির জন্য আপনি নানা রকম মতামত উৎপাদনের চেষ্টা করছেন। ইটস ডেঞ্জারাস। যারা নিজেরা পলিটিক্স মিন করে না তার জন্য আপনার কেন দরদ থাকবে? মিন করলে তারা তো পলিটিক্যাল কোর্সে ফিরতো। পলিটিক্যাল কোর্সে ফিরা কি হামলা করা? পলিটিক্সে কোর্সে ফিরা কি আগুন ধরানো গাড়িতে? আওয়ামী লীগ যদি 5 তারিখের পরে মনে করতো তার রাজনীতিতে ফেরা দরকার আছে, ফিরবে, তার সমর্থক নিরীহ সমর্থকের প্রতি তার যদি কোনো দরদ থাকতো, তাহলে তো সে শুরু করতো সরি বইলা, প্রথমে আলাপ শুরু করতো সরি বইলা। কিন্তু সে আলাপ শুরু করে কি? খবর আছে তোর, হ্যাঁ রয়েছে পালাইয়া, কিন্তু বলে যে পালাবার পথ পাবি না। তো তার মানে কি? সন্ত্রাসের ভাষা ছাড়া সে কথা বলতে পারে না। আপনি তার জন্য নর্মালাইজ করার চেষ্টা করেন। এবার আপনার প্রশ্নে আসি। ফলে আপনার এইখানে নির্বাচনী যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশনের সক্ষমতাকে বেশি বড় করে দেখার কোনো সুযোগ নেই। কারণ আপনি জানেন দীর্ঘ সময় এখানে কোনো নির্বাচন হয় না, এবং নির্বাচন ভোটাধিকার নিশ্চিত করার জন্য যে কাঠামো দরকার সেটা হাসিনা পুরো ডিস্ট্রয় করে থেকে গেছে। এখানে বরং ইলেকশন ইঞ্জিনিয়ারিং সহজ। হাসিনার আমলে কিন্তু কেন্দ্র দখল হয়নি, শেষের দিকে খুব সুন্দরভাবে নির্বাচন হয়ে গেছে, হ্যাঁ নির্বিঘ্নে নির্বাচন হয়ে গেছে। ফলে এখানে আমাদের মূল মানে টার্গেটটা কি? ভোটাধিকার নিশ্চিত করা, মানে দাঁড়িপাল্লায় ভোট আনা না, ধানের শীষে ভোট আনা না। আপনি দাঁড়িপাল্লার প্রার্থী হন বা ধানের শীষের প্রার্থী হন, আপনার চ্যালেঞ্জ, বা আপনি শাপলাগুলির প্রার্থী হন, হ্যাঁ আপনার চ্যালেঞ্জ কি? আপনার চ্যালেঞ্জ হলো জনগণকে বলা যে তোমার ভোটাধিকার নিশ্চিত করার জন্য আমি রাজনীতি করছি। এবার ভোট সে কাকে দিবে এটা তার ব্যাপার। এই জন্য ভোটাধিকার নিশ্চিত করার কাজটা নির্বাচন কমিশন শুধুমাত্র একটা, আমি বলি যে রেফারির ভূমিকা পালন করতে পারে। সেক্ষেত্রে এই যে রাজনৈতিক দলগুলো তারা যতটা ঐক্যবদ্ধভাবে, যতটা দায়িত্বশীলতার পরিচয় দিবে, এবং এই যে আপনার শঙ্কা যেগুলো দেখা যাচ্ছে, হ্যাঁ আপনাদের এই জনশত্রু যে ধরনের আপনার অপচেষ্টা নিয়ে হাজির হয়েছে, সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে সরকারকে সহযোগিতা করে এই নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে দিয়ে গণতান্ত্রিক উত্তরণে দেশকে প্রবেশ করানো, এটা হলো আমাদের জন্য জাতিগত চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জে যে রাজনৈতিক দল যত বেশি জাতীয় স্বার্থকে প্রাধান্য দিবে, আমার ধারণা আগামী দিনে তার রাজনীতি তত বেশি হেলদি হবে, তত বেশি সিকিউর হবে, এবং জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হবে। অসংখ্য ধন্যবাদ জনাব রেজাউল করিম রনি। আমি একটু আমার ডান দিকে রয়েছেন ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, আপনার কাছে একটু যেতে চাই। যেটি জনাব শেখ রবিউল আলম রবি বলছিলেন যে আপনার কথার প্রতি উত্তরে যে আপনাদের দলের আমির তিনি আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার কথা বলেছেন, গণমাধ্যমে সেটি এসেছে, এটি বিষয়ে কি বলবেন? আরেকটি বিষয় হচ্ছে যে জনাব তারেক রহমান সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরনের বুকে স্বপ্নের ঠিকানা। একটি অনুষ্ঠানে বলেছেন একটি দলের বেশ কিছু ব্যক্তি বিভিন্ন জিনিসের টিকিট বিক্রি করে বেড়াচ্ছেন, কনফার্মেশন দিচ্ছেন বেহেশতের মালিক আল্লাহ, এটি মাত্র আল্লাহই পারেন দিতে, এবং সেটি শিরিক কিনা। আপনার কাছে একটি প্রশ্ন, এই যে বেহেশতের টিকিট কি জামাত বিক্রি করছে বা জামাতের কোনো নেতাকর্মী বিক্রি করার কথা বলছেন কিনা, একটু যদি বলেন। জি, আপনাকে ধন্যবাদ। দেখেন, আমি রবি ভাই, আমি কয়েকটা জায়গায় একসাথেই বসছি। উনি অনেক জুলাই আন্দোলন না শুধু বিগত 15 বছরের রাজপথে যে ভূমিকা রেখেছেন, প্রশংসনীয় ভূমিকা রেখেছেন। আমিও রাজপথে থাকার চেষ্টা করেছি। আমি ম্যাডাম জিয়ার সাথে যাত্রাবাড়িতে 3টি মামলার আসামি ছিলাম। তো রাজপথ, জেলখানা এবং আপনার কোর্ট, এই সব জায়গায় আমরা ঐক্যবদ্ধ ছিলাম। কিন্তু আমাদের কিছু কথাগুলোকে মিসকোট হয়ে গেলে তখন একটু সমস্যা। আমিরে জামাত যেটা বলেছেন যে আওয়ামী লীগকে ক্ষমা করার কথা, কিন্তু উনি এইভাবে বলেন না, আপনারাও এটা মিসকোট করেন। উনি বলেছেন, এই যে রনি ভাই বলে গেল, যারা ফৌজদারি অপরাধ করেছে, যারা অপরাধী, তাদেরকে শুধু অপরাধের আওতায় নিয়ে আসা না, যদি কোনো ব্যক্তি তাদের বিরুদ্ধে মামলা এবং ব্যবস্থা নিতে চায়, তার যদি সক্ষমতা থাকে, তাহলে আমাদের দল থেকে তাকে সহযোগিতা করা হবে। কিন্তু আমরা মামলা বাণিজ্য করি নাই, গণহারে মামলা দিয়ে টাকা পয়সা নিয়ে তাদের সাথে এই কাজ জামাত ইসলামী করে নাই। জামাত ইসলামী প্রপার জায়গায় হ্যান্ডেলিংটা করেছে। তারপর আশ্রয় প্রশ্রয় আমরা দেই নাই, কখনো বর্ডার ক্রস করতে দেই নাই। তাদের ব্যবসা বাণিজ্য, তারপরে চাঁদাবাজি, টেন্ডারবাজির যে জায়গাগুলো ছিল, সেগুলো আমরা আমাদের কর্মীদেরকে দিয়ে রিপ্লেস করে দেই নাই। তো যার কারণে আওয়ামী লীগকে
এর সাথে মিলেমিশে একাকার কারা হয়েছে এটা বাংলাদেশের জনগণই জানে। এরপরে আমি যেটা বলতে চাই, আপনি বেহেশতের টিকিটের কথা বলেছেন। বাংলাদেশ জামাত ইসলামের কোনো নেতাকর্মী বেহেশতের টিকিট বিক্রি করে না। পৃথিবীর কারোর এটা সাধ্য নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। এর বাইরে আপনি আর কাকে সুসংবাদ দিবেন? কারোর সুযোগ নেই। তবে এ কথা ঠিক, আপনার কাছে একজন লোক এসে এখানে জিজ্ঞেস করতে পারে যে ভাই আমি বাংলা মোটর কোন দিক দিয়ে যাব? আপনি বললেন প্রথমে সোজা যাবেন, তারপরে ডাইনে যাবেন, তারপরে বামে যাবেন। তো এটা বাংলা মোটর যাওয়ার পথ। আপনার কাছে কেউ যদি বলে যে জান্নাতে যাওয়ার পথ কোনটা, আপনি পথ দেখাই দিতে পারেন, যেটা কোরআন এবং হাদিসে স্পষ্টভাবে সেই পথের উল্লেখ আছে। আপনি যদি এই আমল করেন, এটা করেন, এটা করেন, এটা করলে আপনি কল্যাণের কাজ করেন, আপনি মানবতার কল্যাণ করেন, আপনি রাজনীতির মাধ্যম দিয়ে আপনি ঘুষ বন্ধ করেন, দুর্নীতি বন্ধ করেন, দখল বন্ধ করেন, মাদক বন্ধ করেন, এই ভালো কাজগুলোই তো আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কাজেই জান্নাতের টিকিট বিক্রি করা এটা কোথায় পেয়েছেন? আপনারাও এগুলো কেন এখনো প্রশ্ন করেন তা আমার বিবেকে আসে না। এগুলো তো অনেকে বলে যে সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। অন্য দলগুলোও করতেছে, তো সেগুলো আমরা বলে কাউকে ইয়ে করি না। আর যারা মৌসুমী তারা এগুলো করে। আর আমরা ধর্ম বেস রাজনীতি করি, সো দ্যাট আমরা এগুলো জেনে বুঝে প্রপারটা বলি। জান্নাতের টিকিট বিক্রি করার ক্ষমতা কারণ নাই। সোশ্যাল মিডিয়া এই ধরনের সোশ্যাল মিডিয়াকে আপনাকে যাচাই করে বলতে হবে। আপনি তো একজন মেন স্ট্রিমের মিডিয়া, আপনি সোশ্যাল মিডিয়ায় তো বহু খবর ঘুরে বেড়াই, এআই দিয়ে বহু জিনিস তৈরি করা যায়। আপনি যদি সেটাকে এখানে কোট করেন তাহলে আপনার সাংবাদিকতার নর্মসই তো ঠিক থাকে। সোশ্যাল মিডিয়া যেগুলো আসছে সেগুলো কি এআই দিয়ে তৈরি? না, আমি এআই দিয়ে তৈরি করছি না। যে কেউ ফেক হতে পারে, যে কেউ তৈরি করতে। আমরা তো এটা বলছি না। আমি দায়িত্ব নিয়ে বলছি, জামাতের কোনো দায়িত্বশীল জায়গা থেকে জান্নাতের টিকিট বিক্রি করার কোনো কথা বলা হয় না। আমরা জান্নাতের পথ দেখাই। জি, অসংখ্য ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান। আমি একটু যেতে চাই জনাব শেখ রবিউল আলম রবি আপনার কাছে। বিএনপি আমরা লক্ষ্য করেছি যে এনসিপি 3টি দল নিয়ে তারা জোটের ঘোষণা দিয়েছে, এবং আপনাদের দল কাদের সঙ্গে জোট করছে বা জোটে যাচ্ছে? আপনাদের এখনো 300 আসনে প্রার্থী তালিকা কবে নাগাদ চূড়ান্ত হচ্ছে? যেহেতু তফসিল ঘোষিত হয়ে গেছে, আপনাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানও 25 ডিসেম্বর দেশে আসছেন। এছাড়া মনোনয়ন নিয়েও আপনাদের দলের মধ্যে ক্ষোভ বিক্ষোভ রয়েছে, কি বলবেন? এটা ধন্যবাদ আপনাকে। এটা রাজনীতির অংশ। আমাদের একটা জোট দীর্ঘদিন ধরে ছিল, যুগপৎ আন্দোলন হয়েছে, সেই ধরনের জোট আছে। আবার একসাথে আন্দোলন হয়েছে, সেই ধরনের জোট আছে। আমরা আগেও বলেছি যে যারা ফ্যাসিবাদী শক্তি পতনের আন্দোলনে সক্রিয় থাকবে, যাদের অবদান থাকবে এবং অবারিতভাবে আন্দোলন চালিয়ে গিয়ে বিজয়ী হলে, জনগণের ভোটে নির্বাচিত হলে আমরা একটা জোট সরকারও করতে চাই এবং জোটগতভাবে নির্বাচনে যেতে চাই। মনে রাখা দরকার, জোট মানে এই নয় যে বিজয়ী হওয়ার সম্ভাবনা নেই, জনগণ কর্তৃক নির্বাচিত হওয়ার একটা নির্দিষ্ট আসনের যোগ্যতা নেই, অথবা জনগণ কর্তৃক গ্রহণযোগ্য না, তাকেই জোটের থেকে আসন দেওয়ার কোনো সুযোগ থাকে না। কারণ জোট তো বৃহত্তর স্বার্থে করা। তো জোটের ওই ব্যক্তি, ওই নেতৃত্বই গুরুত্ব পাচ্ছেন যার বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে, যাকে ওই অঞ্চলের জনগণ গ্রহণ করবে, তাকেই আমরা নমিনেশন দিতে চাচ্ছি। কিন্তু জোটগতভাবে অনেক দল আছে, তাদের কিছু প্রত্যাশা আছে, প্রত্যাশাটাও অমূলক না, কিন্তু আমরা সেটাকে ম্যানেজ করার চেষ্টা করছি। অর্থাৎ বিএনপি জোটগতভাবেই নির্বাচনে যেতে চায় এবং বিজয়ী হওয়ার পর জোটগতভাবে সরকার গঠন করবার জন্য অঙ্গীকারাবদ্ধ। জোটের রাজনীতি যেটা আপনি বলছিলেন এনসিপি একটা করেছে, আমরা এটাকে স্বাগত জানাই। আমরা এই কারণে স্বাগত জানাই, এটা বহুদলীয় গণতন্ত্রের জন্য সৌন্দর্য। দ্বিতীয়ত হচ্ছে, নির্বাচন আসলে আপনি দেখবেন জনগণ 2 বা 3 ভাবে বিভক্ত হয়। শক্তি অর্থাৎ দেখেন, উন্নত ডেমোক্রেসি যেখানে আছে, মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, আপনি যদি ব্রিটেন বলেন, ভারত বলেন, দেখবেন 2-3 ধারার প্রতিযোগিতা মাত্র হয়। অর্থাৎ 3-4টি ধারা অথবা দল প্রতিযোগিতায় থাকে। বাকি অনেক রাজনৈতিক দল আছে কিন্তু প্রতিযোগিতায় থাকতে পারে না। তো জোট হলে যেটা হয় সেটা হচ্ছে যে অনেকগুলি ছোট দল মিলে একটা প্রতিযোগিতায় সক্ষমতা অর্জন করে। তারা জোটবদ্ধভাবে জনগণের কাছে গেলে তাদের সমর্থকরা একত্রিত হলে একটা শক্তি হয়। এই শক্তি গণতন্ত্রের জন্য কিন্তু সৌন্দর্য বৃদ্ধি করে, কারণ প্রতিযোগিতাপূর্ণ ভোট হয়। দ্বিতীয়ত হচ্ছে, জনগণ একটা ভালো অপশন বেছে নেওয়ার সুযোগ পায়, একটা ভালো অপশন তার কাছে দাঁড় করানো যায়, যার ফলে সে অনেকগুলি ভালো অপশন থেকে সবচেয়ে ভালো অপশনটা বেছে নেওয়ার তার সুযোগ হয়, তার ক্ষমতা বা তার প্রতিনিধিত্ব করবার জন্য। এই জন্য জোটের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা,
ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। যেটা করেছে এনসিপির নেতৃত্বে সেটাকে আমরা স্বাগত জানাই। 8 দলীয় একটা সমঝোতা বা জোট যাই হোক জামাত ইসলামের নেতৃত্ব হচ্ছে। আমরা মনে করি বাংলাদেশে কিন্তু ধরেন 50-এর অধিক নিবন্ধিত রাজনৈতিক দল আছে, আবার প্রায় 150-এর কাছাকাছি রাজনৈতিক দল আছে। তাদের রাজনৈতিক অভিপ্রায় আছে, কমিটমেন্ট আছে জনগণের জন্য। তারা যাতে জোটগতভাবে এসে জনগণের পাশে দাঁড়াতে পারে, সমর্থন চাইতে পারে, এটা প্রতিযোগিতাপূর্ণ রাজনীতির জন্য ভালো, এই জন্য আমরা এটাকে সমর্থন করছি। সরকারের একটা জায়গায় আমি বলবো, সরকারের একটা জায়গায় অন্তর্বর্তীকালীন সরকারের বুঝে হোক না বুঝে হোক একটা ব্যর্থতা ছিল বলে আমি মনে করি। সেটা হচ্ছে কি, 5ই আগস্টের পর সরকার 8 তারিখে গঠিত হওয়ার পরেই তারা একটা বিজয়ী যে শক্তি, আমরা সবাই মিলে তো বিজয়, তো কোনো একক বিজয় না, সেই বিজয়ের শক্তিকে তারা সংশোধন করার চেষ্টা করেছে, কিন্তু পতিত শক্তিকে নিধন করতে চায়নি। খেয়াল রাখবেন, বিজয়ী শক্তিকে সংশোধন করতে চেয়েছে, আবার নতুন রাজনৈতিক শক্তি খোঁজার চেষ্টা করেছে। আমি বলতে চাই রাজনৈতিক শক্তি খোঁজার দরকার নাই, এটা জনগণের প্রয়োজনে আবির্ভূত হয়। এটা কিন্তু আপনার পরিস্থিতির ডিমান্ড, রাজনৈতিক ডিমান্ড, এটা শূন্য থাকে না। এনসিপি এসেছে, আমার ধারণা হচ্ছে 5 তারিখে পর 26টির মতো রাজনৈতিক দল কিন্তু নতুন করে রাজনীতি করতে এসেছে। এর মধ্যে অনেকে সার্ভাইভ করবে, অনেকে আবার হারিয়েও যাবে, জনগণ যাকে গ্রহণ করবে। ইতিমধ্যে এনসিপি গৃহীত হয়েছে জনগণের কাছ থেকে। প্রতিযোগিতাপূর্ণ রাজনীতি, ভোটের রাজনীতিতে কতটুকু করবে সেটা জনগণ নির্ভর করবে, কিন্তু তাদের রাজনৈতিক যে দর্শন সেটা জনগণ গ্রহণ করেছে। এভাবেই রাজনৈতিক শক্তির উত্থান হয়। কিন্তু আমাদের এই সরকার কিছু রাজনৈতিক শক্তি খোঁজার চেষ্টা করেছে। এই নতুন রাজনৈতিক শক্তি খোঁজা এবং বিদ্যমান রাজনৈতিক শক্তিকে সংশোধন করতে গিয়ে তার অন্তরালে এই ফ্যাসিবাদীরা শক্তিশালী হয়েছে। এটা ছিল সরকারের কৌশলগত দুর্বলতা। এই সরকার কোনো বিশেষ গোষ্ঠীর পারপাস সার্ভ করছে না, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য তার সামর্থ্যের শতভাগ নিয়ে চেষ্টা করছে, এটাও তো জাতি আশ্বস্ত। কিন্তু সরকারের কিছু কিংকর্তব্য বিমূঢ় এবং করণীয় নির্ধারণের ক্ষেত্রে কিছুটা যোগ্যতার ঘাটতি ছিল, এটাও কিন্তু প্রতিষ্ঠিত। যেমন আমি আপনাকে বলি, বাংলার ভাই আপদমস্তক একজন পলিটিশিয়ান, আমি কোনো সন্দেহ রাখছি না। দেখেন, কালকে হাদির খুব নির্মম ঘটনা, তারপরে জামাত ইসলামের আমির বললেন যে ভিন্ন মতের কারণে হত্যা। শব্দটাতে আমার আপত্তি আছে। কেন আপত্তি আছে? হাদি স্বতন্ত্র প্রার্থী ছিলেন। হাদির ভিন্ন মত তো জামাত ইসলাম, বিএনপি, অন্য রাজনৈতিক দল সবাই ভিন্ন মত তার সাথে। সে তো কোনো দলের প্রার্থী হচ্ছেন না, কারণ অর্থাৎ জামাতের প্রার্থী ছিলেন না অথবা বিএনপির প্রার্থী ছিলেন না, তার ভিন্ন মত আছে। এবং হাদি নিজেও জামাত ইসলামের বিরুদ্ধেও কিন্তু তার রাজনৈতিক স্ট্যান্ডের ব্যাপারে টকশোতে, মঞ্চে অনেক কথা বলেছেন। তার ধর্মভিত্তিক রাজনীতির ক্ষেত্রে অনীহা আছে, অথবা জামাতকে সংশোধন করার জন্য তার পরামর্শ আছে। ভিন্ন মতের কারণে হত্যা, এই জিনিসটাও বিভ্রান্ত তৈরি করে তদন্তের আগে। এবং জামাতের শীর্ষ পর্যায়ের জায়গা থেকে বাক্য শব্দ ব্যবহার করার ক্ষেত্রে আরো সাবধানী হলে যেটা হয়, ভুল বুঝাবুঝি কমে যায়, বিভ্রান্তি কমে এবং তদন্ত কাজে বাধার সৃষ্টি হয় না। তো বড় রাজনৈতিক দল যারা আমরা আছি, তাদের এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আরো বেশি মনোযোগী হওয়ার প্রয়োজন রয়েছে। আমি আরেকটা কথা বলি, আপনি দেখবেন যে 5 তারিখের পর যে সমস্ত চিহ্নিত সন্ত্রাসীরা জেলে ছিলেন তারা অনেকে ছাড়া পেয়েছেন। সরকার সেখানে মনোযোগী থাকেনি। যারা এই যে টার্গেট কিলিং করেন, পরিকল্পিত হত্যা করেন, কন্টাকে করেন, সুবিধার কারণে করেন, দায়িত্ব নিয়ে করেন, কোন বিশেষ রাজনৈতিক দলের নেতাকে সন্তুষ্টের জন্য করেন, তার আস্থাভাজন থেকে রাষ্ট্রের সুবিধা নিতে চায় এবং তার পারপাস সাফ করে দেন ওই নেতার, সেই সমস্ত সন্ত্রাসীরা কিন্তু একেবারে নির্বাধায় ব্যাপক হারে কিন্তু জেল থেকে বেরিয়ে এসেছেন এবং তারা এই সমস্ত মিশনে কাজ করছেন। সরকারের পক্ষে এখন কিন্তু এটা নিয়ন্ত্রণ করা কঠিন, কিন্তু সরকার যদি প্রথম দিকে মনোযোগী হতো, এইসব সন্ত্রাসীরা বা যারা ধরেন এই সুবিধার বিনিময়ে মানুষ কিল করে, পেশাদারি কিলার যারা আছে, তাদেরকে কিন্তু নিয়ন্ত্রণে রাখা যেত। এখন রাষ্ট্রে কিন্তু সেটা সর্বত্র বিরাজ করছে। সবাই ঝুঁকিতে আছে, সবাই ঝুঁকিতে আছে। আমরা যারা ধরেন গণঅভ্যুত্থানের শক্তি বলেন, আমরা যারা এলাকাতে প্রতিষ্ঠিত রাজনীতি করার চেষ্টা করেছি, এখনো চেষ্টা করছি, তারা সবাই ঝুঁকিতে আছে। কারণ সুবিধাভোগীরা, সব রাজনৈতিক দলের সুবিধাভোগীরা কিন্তু এখন মাথাচাড়া দিচ্ছে, কারণ গুড ডে ইজ নকিং এট দ্য ডোর। তারা মনে করছে যে সরকার আসবে। সবচেয়ে বড় সম্পদ, আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। সেখানে সুবিধা পাওয়া যাবে, রাষ্ট্র ব্যবস্থাপনা জরাজীর্ণিত আগের মতো থাকবে, সেখান থেকে সে আনুকূল্য পাবে সরকারের কাছ থেকে। অতএব এই পারপাস কোন রাজনৈতিক দলের নেতার সার্ভ করলে আমি ভালো থাকবো, এই মানসিকতার একটা প্রতিষ্ঠিত আছে, বিশেষ করে দুষ্কৃতকারী এবং সন্ত্রাসীদের মধ্যে। সেটাকে নিয়ন্ত্রণ করাও কিন্তু দুর্বহ হবে। আমরা মনে করছি যে একটা নির্বাচন হতে যাচ্ছে, এই সমস্ত ঘটনা নিয়ন্ত্রণ করে জনগণের নির্বাচনের অধিকার, কারণ এটা রাষ্ট্রের ডিমান্ড, জনগণের অধিকার,
পাশাপাশি রাজনৈতিক দলগুলির দায়িত্ব, নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকার সেই দায়িত্বে ব্রত আছে। আমাদের রাজনৈতিক দলগুলির যদি সহযোগিতা থাকে এবং জনগণ যেন বিভ্রান্ত না হয়, মনে রাখা দরকার বৃহত্তর কিছু অর্জনের ক্ষেত্রে জনগণকে ধৈর্য রাখতে হয়, জনগণকে সঠিক পথে থাকতে হয়, জনগণকে সঠিকটা অনুসন্ধান করতে হয়। এই ধরনের দায়িত্বশীল নাগরিক যদি আমরা থাকি এবং রাজনৈতিক দলগুলি যদি তার দায়িত্বের মধ্যে থাকে, অন্তত সৌহার্দ্যতা যদি বজায় রাখে, নিশ্চয়ই গুড ডে ইজ নকিং এট দ্য ডোর। অসংখ্য ধন্যবাদ শেখ রবিউল আলম রবি। আমি একটু যেতে চাই আমার ডান দিকে জনাব আবুল কালাম আজাদ মজুমদার, আপনার কাছে। আপনি বলছেন যে এই ধরনের নির্বাচনের আগে তফসিল পরবর্তী সময় যে সন্ত্রাসী হামলা, এই হামলা ভয়ের সংস্কৃতি তৈরি করছে। ভয়ের সংস্কৃতি থেকে উত্তরণে আসলে সরকার কি ব্যবস্থা নিচ্ছে? আরেকটি বিষয়ে, ওসমান হাদির ঘটনায় কি কাউকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে কিনা, যেটি শেখ রবিউল আলম রবি বলছেন যে চিহ্নিত সন্ত্রাসীদের সরকার ছেড়ে দিয়েছে বা দিচ্ছে, সেই ক্ষেত্রে আসলে সরকার কেন দিচ্ছে, সেটি রোধ করবে কিনা? ধন্যবাদ আপনাকে। ওসমান হাদির উপর হামলার ঘটনায় কেউ গ্রেপ্তার হয়েছে কিনা এই মুহূর্তে সে ধরনের কোনো আপডেট আমার কাছে নাই। সো আমি দুঃখিত, আমি আপনাকে এটা দিতে পারছি না। তবে আমি গতকাল থেকেই দেখেছি সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই ঘটনাটাকে তদন্ত করার জন্য বলা হয়েছে। এমনকি দেশের সীমান্ত সিল করে দিয়ে হলেও যাতে তারা পালিয়ে যেতে না পারে সেই জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সো আমরা বিশ্বাস করি আমাদের পুলিশ প্রশাসন খুব দ্রুতই হয়তো এই হামলাকারীদেরকে শনাক্ত এবং গ্রেপ্তার করতে সক্ষম হবে। আর দ্বিতীয় যে প্রশ্নটা আপনি করেছেন যে সরকার কি করছে, নিশ্চয়ই সরকার অনেক কিছু করেছে। আপনার এই সরকার যেই পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছে সেই পরিস্থিতিটা ছিল পুরোটাই একটা ক্যাওটিক সিচুয়েশন। একটা সভ্য সমাজে 3 দিন কোনো সরকারই ছিল না দেশে, 7 দিন কোনো পুলিশ প্রশাসন ছিল না, এগুলো আমরা আগেও বলেছি। এরকম একটা ক্যাওটিক সিচুয়েশনে যখন আমাদের একটা আশঙ্কা ছিল যে এখানে প্রতিশোধের রাজনীতি যদি শুরু হয় বা যারা দীর্ঘদিন ধরে যারা নির্যাতিত নিপীড়িত হয়েছে তারা যদি প্রতিশোধের কথা এখন ভাবে, তাহলে দেশে আবার আরো রক্তপাত হবে। তো এরকম একটা পরিস্থিতি ঠেকিয়ে দিয়ে সবার সহযোগিতাতেই ঠেকানো সম্ভব হয়েছে। আস্তে আস্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোরাল যেখানে একেবারে তলানিতে এসে ঠেকেছিল, তাদের মোরালটাকে তৈরি করে তাদের যে সক্ষমতাটাকে আবার ফিরিয়ে দিয়ে আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নতি করার জন্য তো সরকার কাজ করছে এবং এটা আমরা বিশ্বাসও করি যে প্রতিদিনই কিছু না কিছু উন্নতি হচ্ছে। কিন্তু এই উন্নতিটা যথেষ্ট না। আমাদের এই মুহূর্তে আমরা দেখতেই পাচ্ছি যে কারণে উদ্বেগজনক ঘটনা রয়েছে এবং এটা উদ্বেগজনক ঘটনা ঘটেছে এবং এটার জন্য আমাদের অবশ্যই সকলের সহযোগিতা প্রয়োজন। কিন্তু সেই সহযোগিতাটা সরকার কতটুকু পেয়েছে এটা আমি নিশ্চিত হয়ে আপনাকে এই মুহূর্তে বলতে পারছি না। আমার শ্রদ্ধা সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। বড় ভাই রবি ভাই, উনি আমার সাংবাদিকতা বিভাগেরও বড় ভাই, উনি কিছু কথা বলেছেন যে সরকারের ব্যর্থতা, সরকারের কারণেই হয়তো এই পতিত শক্তি তারা মাথা ছাড়া দিয়ে উঠতে পারছে। আমি ওনার বক্তব্যের সাথে অত্যন্ত বিনয়ের সাথে দ্বিমত পোষণ করছি। পতিত শক্তি আসলে কাদের আশ্রয় আনুকূল্য পেয়েছে 5ই আগস্টের পরে, সেটা নিয়ে জনমনে নানা ধরনের কথা চালু আছে। এগুলো আপনারা বিচার বিশ্লেষণ করলে হয়তো এ বিষয়ে একটা ধারণা পাবেন। তবে আমরা এটুকু বলতে পারি যে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হয়নি। যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের প্রত্যেকেই আসলে অভিযোগের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করার চেষ্টা করা হয়েছে, তাদেরকে অনেককে গ্রেপ্তার করা হয়েছে। আমার সম্মানিত আলোচক মান্নান ভাই উনি বলেছেন যে ওনার দল মামলা বাণিজ্য করেনি, কিন্তু আসলে মামলাগুলো যে হয়েছে এই অনেকগুলো মামলাতেই আমরা দেখেছি বা তদন্ত পর্যায়ে এসে আসলে দেখা গেছে যে যারা প্রকৃত অপরাধী তাদেরকে করে রাজনৈতিক স্বার্থে অনেককেই অভিযুক্ত করা হয়েছে। তো এই ধরনের ঘটনা তো এগুলা কারা করেছে এটা আপনারা নিজেরাই যারা মিডিয়াতে আছেন এটা বিচার বিশ্লেষণ করবেন। আমি সরকারের পক্ষ থেকে এখানে কাউকে কোনো নির্দিষ্টভাবে কোনো অভিযুক্ত করতে চাই না। তবে আমি মনে করি যে সরকারের দিক থেকে কাউকে কোনো ছাড় দেওয়া হয় না, আসলে সরকারের ছাড় দেওয়ার সুযোগও নেই। সরকারের কাজটা হচ্ছে বিচার প্রক্রিয়াটাকে ফ্যাসিলিটেট করা। যদি কাউকে ছাড় দেয় বা কাউকে যদি জামিন দেয় তাহলে আদালত জামিন দিয়েছে। আমরা এরকমও দেখেছি একদিনে আদালত 800 আসামিকে জামিন দিয়েছে এবং সেই জামিন দেওয়ার বিপক্ষে আসলে সরকারই প্রথম এটা নিয়ে প্রকাশ্যে কথা বলেছে এবং সরব হয়েছে। সরকার তো কাউকে জামিন দিতে পারে না, জামিন দেয় আদালত।
সরকার এই জামিন ঠেকানোর জন্য সরকারের যারা আইনজীবী আছে তাদেরকে সরকার নিয়োজিত করতে পারে বা তাদেরকে সক্ষম করে তুলতে পারে, এটুকুই সরকারের পক্ষে করা সম্ভব। আর আরেকটা যেটা আমার ভাই বলেছেন যে সরকার রাজনীতির নতুন রাজনৈতিক শক্তি খোঁজার চেষ্টা করেছে, হ্যাঁ অবশ্যই খোঁজার চেষ্টা করেছে। নতুন রাজনৈতিক আপনার সরকার, মাননীয় সরকার প্রধান উপদেষ্টা উনি আমাদের ছাত্রদেরকে রাজনীতিতে আসার আহ্বান জানিয়েছেন। এটা এই জন্যই জানিয়েছেন যে উনি মনে করেছেন যে আমাদের যে জুলাই গণঅভ্যুত্থানটা সংগঠিত হয়েছে সেখানে ছাত্র রাজনৈতিক ভাবে নেতৃত্ব দিয়েছেন এবং আমাদের ছাত্ররা যদি রাজনৈতিকভাবে, ওনারা ছাত্রদেরকে কিন্তু উনি কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দল গঠন করার জন্য বলেননি বা কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দলে যোগ দেওয়ার কথা বলেননি। উনি বলেছেন আমাদের তরুণরা যদি রাজনীতি বিমুখ হয়ে যায় তাহলে আমাদের দেশের সামগ্রিকভাবে একটা নেতৃত্ব শূন্যতা তৈরি হবে। সেই নেতৃত্ব শূন্যতা যাতে রাজনৈতিকভাবে তৈরি না হয়, আমাদের ছাত্ররা যাতে রাজনৈতিকভাবে সচেতন থাকে এবং আমাদের রাজনীতিতে যে কারেকশনটা প্রয়োজন সেটা আমরা দেখেছি ছাত্রদের দ্বারাই সম্ভব এবং সেই কারণে উনি ছাত্রদেরকে আহ্বান জানিয়েছেন তারা যেন রাজনীতিতে সক্রিয় হয়। আমাদের ছাত্র রাজনীতি যদি বিশুদ্ধ হয় তাহলে আমাদের জাতীয় রাজনীতিও আস্তে আস্তে বিশুদ্ধতার দিকে এগিয়ে যাবে। সেই দৃষ্টিকোণ থেকে মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের ছাত্রদেরকে রাজনীতিতে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন। এটার মধ্যে আমরা কোনো দোষের কিছু দেখি না, বরঞ্চ আমরা মনে করি যে এটা জাতীয় স্বার্থেই প্রয়োজন। সো আমাদের ছাত্ররা, আমাদের তরুণরা তারা আমাদের জাতীয় রাজনীতিতে ভূমিকা রাখবে এবং তারাই আমাদের অতীতেও দেখা গেছে বিভিন্ন আপনার রাজনৈতিক আন্দোলন সংগ্রামে তারা সামনের সারিতে ছিলেন, ভবিষ্যতেও তারা সামনে থাকবে। সো তাদেরকে নিয়েই আসলে আমাদের সবাইকে নিয়ে আমাদের যে রাজনৈতিক যে আকাঙ্ক্ষা, আমাদের যে পরিবর্তনের আকাঙ্ক্ষা, সেটা আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। অসংখ্য ধন্যবাদ জনাব আবুল কালাম আজাদ মজুমদার। প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে আরো একটি বিরতি থেকে ফিরে এসে আবার আলোচনায় ফিরতে চাই। স্বপ্নধারা নিবেদিত দেশ সংলাপ পাওয়ার্ড বাই স্বপ্ন অনুষ্ঠানে নিচ্ছি আরো একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্নধারা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। স্বপ্নধারা নিবেদিত দেশ সংলাপ পাওয়ার্ড বাই স্বপ্নটির অনুষ্ঠানে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি সরাসরি আলোচনায় চলে যেতে চাই। আমার একদম ডান পাশে আছেন এস.এম. সাইফ মোস্তাফিজ, সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আপনার কাছে একটু আসি। আসিফ মাহমুদ ও মাহফুজ আলম, তারা দুজনই উপদেষ্টা ছিলেন, সদ্য সাবেক, এবং দুজনই নির্বাচন করবে, নির্বাচনকে কেন্দ্র করে তারা পদত্যাগ করেছেন। এবং এনসিপিতে কি তারা যোগ দিচ্ছেন বা এই ধরনের কি কোনো গুঞ্জন আছে কিনা? এরকম এখনো কোনো বিষয় আমরা জানি না ওনারা আসলে কোন দলে যোগ দিবেন। তবে আমি যেটা চাই যে ওনারা এনসিপিতে যোগ দিক এবং জুলাইয়ের যে তরুণ শক্তি আছে আমরা চাই যে এনসিপির আমব্রেলাতে সবাইকে অ্যাকোমোডেট করে তাদেরকে সেই যথাযথ মর্যাদা দিয়ে আসলে ধারণ করার জন্য। কারণ আমরা কালেকটিভলি যদি না চলতে পারি, আমাদের এই বিভাজনগুলোর সুযোগটাই আসলে দিন শেষে বাংলাদেশের পতিত যে ফ্যাসিস্ট শক্তি তাকে ফিরিয়ে আনার সব রকম বন্দোবস্ত আসলে তৈরি করে দেয়। এবং আমরা তো অনেকক্ষণ ধরে আলাপ আলোচনা করছি, আমার পূর্বের যারা আলোচক ছিলেন তারা বিভিন্নভাবে একে অপরের উপরে দায় দিলেন। মানে এই দায়ের কথা আমি প্রথমে বলেছি আমাদের সকলের, ইনক্লুডিং মি, আমাদের দল এবং সরকার বলেন, অন্য রাজনৈতিক দল যারা আছে সবারই দায়টা আছে। এবং আমাদের সমস্যা হচ্ছে যে আমরা দায় নেওয়ার সংস্কৃতিটা করতে পারিনি আর কি। আমরা একে অপরকে দোষারোপ করি কিন্তু নিজেদের দায়টা আসলে আমরা নিতে শিখিনি। দেখেন, সরকারের জায়গা থেকে আমি দুটা প্রসঙ্গ উল্লেখ করি যে আমাদের যে আসিফ নজরুল স্যার আছেন আইন উপদেষ্টা, তো উনি হচ্ছে যে একবার একটা এরকমই ঘটনা ঘটলো, নুরুল হক নুরের উপরে কিন্তু এরকম একটা আক্রমণ হলো, তারও কিন্তু প্রায় মৃত্যুর মুখোমুখি সে হয়ে গিয়েছিল এবং দীর্ঘ একটি চিকিৎসার পরে সে আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে এসছে। তো সেই ঘটনার পরে ওনাকে দেখলাম যে উনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, দুঃখ প্রকাশ করেছেন। তো তার জায়গায় তো দায়িত্বশীল আচরণ তো এরকম ফেসবুকে অ্যাক্টিভিজম করা না, সে ডিরেক্ট অ্যাকশনে যাবে, তার ডিরেক্ট সে কাজকর্ম করবে। আবার গতকালকে আমি দেখলাম যে স্বরাষ্ট্র উপদেষ্টা উনাকে যখন এই যেসব লুটকৃত যে অস্ত্রের কথা জিজ্ঞেস করা হলো,
তখন উনি এই বিষয়ে তখন আলুর প্রসঙ্গ আনলেন, পেঁয়াজের প্রসঙ্গ আনলেন, হাসিনাদের বিষয়ে জিজ্ঞেস করার পরে তিনি পেঁয়াজের প্রসঙ্গ আনলেন। তো তারা দায়িত্বশীল জায়গা থেকে এরকম কথাবার্তা যখন বলে এটা খুবই দুঃখজনক। আবার এটাও ঠিক যে কালেকটিভ ভাবে এই গভর্নমেন্টের যে ফাংশন করার যে জায়গাটা সেটা কিন্তু অন্য সব গভর্নমেন্টের মতো না, কারণ দীর্ঘ 17 বছরের একটা ফ্যাসিস্ট কাঠামো উপরে দাঁড়িয়ে যারা আসলে সরকারটা গঠন করলো তারা কিন্তু পূর্বের এই এক্সপিরিয়েন্সটা ছিল না, অথবা তারা হয়তো উপরের চেয়ারগুলো শুধু বদলেছে কিন্তু ভেতরে যে লোকগুলো ছিল তারা কিন্তু পুরোপুরি সে কায়দায় বদলায়নি। তো সেই জায়গা থেকে আমাদের যারা আমরা রাজনৈতিক দলগুলো আছে আমরা আসলে কতটুকু আন্তরিক ছিলাম তাদেরকে সাহায্য করার ব্যাপারে, প্রত্যেকটা বিষয় আমরা তাদের সাথে বার্গেনিং করেছি, প্রত্যেকটা বিষয়ে আমরা তাদেরকে চাপ প্রয়োগ করার জায়গা তৈরি করেছি। আমরা 3 দিনের মধ্যে মানে ইলেকশন কখন দিবেন এরকম আলাপ আলোচনায় চলে গেছি, প্রোগ্রাম করেছি। আবার আমাদের রাজনৈতিক দলগুলোর জায়গা থেকে আমরা চেষ্টা করেছি বিভিন্নভাবে আওয়ামী লীগে ভোট ব্যাংকে টার্গেট করা। এখানে সরকারের যে দায়টা সেটা হচ্ছে যে তারা এদেরকে প্রাসঙ্গিক করার জন্য যেই মামলা বা যে জায়গাগুলো তৈরি ছিল সেগুলোকে স্ট্রংলি ডিল না করতে পারা, এবং সেই জায়গা থেকে আওয়ামী লীগের যেসব যাদেরকে গ্রেফতার করা হয়েছে বিভিন্ন ঝটিকা মিছিল বা যেখান থেকে যাদের গ্রেফতার করা হয় তারা দেখা যায় যে 2 দিন পরেই ছাড়া পেয়ে যায়। আবার এই যে সবচেয়ে বড় সম্পদ আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরনের বুকে স্বপ্নের ঠিকানা। ইনু মেনন, তারপরে দরবেশ সালমান, তারপরে আনিস, এই মানুষগুলাকে আপনারা দেখবেন ডেইলি তারা হৃষ্টপুষ্ট হচ্ছে এবং তারা যেই মানে আরাম আয়েসে জেলখানায় আছে। মানে আগে আমরা 17 বছর ধরে দেখতাম যে আওয়ামী লীগের বিএনপির বা জামাত ইসলামীর বা অন্যান্য যারা জেলে থাকতো তাদের অবস্থা খুবই জীর্ণশীর্ণ থাকতো। আর এই সময় আমরা দেখতে পারি এই পলকরা জেলের এই প্রিজন ভ্যানে বসে গান গাচ্ছে, বিভিন্ন স্লোগান দিচ্ছে। মানে কি নাটক! মানে এরা কি আসলে আগে কোনো নাট্যকলা বিভাগেও নিজেদেরকে প্রস্তুত করে রাখছিল কিনা এটাও একটা সন্দেহের জায়গা আছে। প্রত্যেকে খুব দারুণ ভাবে অ্যাক্টিং করতে পারে। এদেরকে নিয়ে আসলে একটা মানে যে মুজিবের নিয়ে যেরকম সিনেমা বানানো হয়েছিল এদের এই ভণ্ডামি নাটকের একটা সিনেমা বানানো উচিত, যেটা কত রকমের ভণ্ড। এবং আমাদের সরকারের জায়গা থেকে এদের প্রতি স্ট্রং অ্যাকশন না নেওয়াটা, আমাদের রাজনৈতিক দলের আসলে মানে সদিচ্ছা না থাকাটাও আসলে আমাদেরকে এই ফলের বা এই যে শরীফ ওসমান হাদি বা এই যে কিছুদিন আগে ব্যারিস্টার ফুয়াদের যে ঘটনাগুলো হচ্ছে এই ঘটনাগুলোকে বারবার তৈরি করছে। এখানে জামাতে ইসলামী নানাভাবে আমি মানে প্রসঙ্গ উল্লেখ করে দিতে পারবো, তাদের বিভিন্ন নেতারা আওয়ামী লীগকে মানে ভরসা দিচ্ছে যে আপনারা কোনোভাবে ভয় পান না, আপনারা যারা এটা করেন নাই ওইটা করেন নাই। ভাই, আওয়ামী লীগের প্রত্যেকটা সাপোর্টার এরা সমানভাবে দায়ী। তারা নানাভাবে 17 বছর ধরে এদেরকে সমর্থন দিয়ে গেছে। তারা ইভেন এখনো আপনি একটা সিঙ্গেল কোনো আওয়ামী লীগের কারো মুখে মানে কোনো অনুশোচনা দেখবেন না। তারা রেগুলার বেসিসে বিভিন্ন মানে জুম মিটিং করে, এই মিটিং করে, ওই মিটিং করে, সব জায়গায় তারা আসলে খুব বীর দর্পে নিজেদের জায়গাটা ডিফাইন করে যে না, তারা আসলে ইতিহাসের সঠিক জায়গায় আছে এবং তাদের বিরুদ্ধে আসলে একটা বড় রকমের ষড়যন্ত্র হয়েছে এবং সেটার দায়ভার এই তরুণ নেতাদের। এরা আসলে বিভিন্ন অমুক এজেন্সি তমুক এজেন্সির মদদে এই কাজগুলো করেছে, বিভিন্ন ট্যাগও দেওয়ার চেষ্টা করে। কিন্তু এরা যে আসলে 17 বছর না, এটা আসলে 53 বছর ধরে তারা এই সংস্কৃতিটা গড়ে তুলেছে এবং 17 বছর ধরে তারা সেই রাজত্বটা করেছে। এবং বিএনপিও সেম ওয়েতে তারা ডে 1 থেকে আসলে এই আওয়ামী লীগকে নানাভাবে পুনর্বাসন করেছে। আমি তথ্য সহ দিতে পারবো, এটা আসলে 1 ঘন্টা না 2-3 ঘন্টা ভরে জামাত ইসলামী এবং বিএনপি দুই দলেরই যদি আমি সমালোচনা করতে চাই, তারা মামলা বাণিজ্য করছে, তারা বিভিন্ন আওয়ামী লীগের নেতাদেরকে পুনর্বাসন করার জন্য টাকা নিছে। অনেক বড় বড় নেতা আছে, এটা মানে আপনারা চাইলে আমি ডিরেক্ট লিখিত দিতে পারবো। ইভেন আমাদের যারা বিভিন্ন সমন্বয়ক পরিচয়ে যারা চাঁদাবাজি করছে, জাতীয় নাগরিক পার্টি থেকে এরকম 2-1 জনের নাম আসছে, এরাও এরকম কাজগুলো করছে। আমরা চেষ্টা করছি দলগত জায়গা থেকে সেটা দায় নেওয়ার জন্য, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি এবং এটার যেন পুনরাবৃত্তি কোনোভাবে আমাদের দ্বারা না হয় সেটা আমরা ইনশিওর করার চেষ্টা করছি। এবং আমরা আশা করি যে 2 রাজনৈতিক দলের নাম বললাম এবং আশেপাশে আরো যেসব দলগুলো আছে, গণ অধিকার পরিষদ থেকে শুরু করে এবি পার্টি সহ আরো যেসব রাজনৈতিক দলগুলো আছে, তারাও এই দায় নেয়ার রাজনীতির সংস্কৃতিটা চালু করবে, সরকারের জায়গা থেকে সেই জায়গাটা চালু করবে। এবং তারা নানাভাবে বলে যে আমরা ক্ষমতায় আসলে সবাইকে নিয়ে সরকার গঠন করবে, এটা একটা বোগাস কথা।
কথা, সিম্পলি এটা একটা বোগাস কথা। এটা জামাত ইসলাম একটা ভণ্ডামি করতেছে, এটা মানে বিএনপি একটা ভণ্ডামি করতেছে। বিএনপির সাথে যারা যুগপৎ দল এতদিন ছিল তারা এখন প্রতিদিন কান্নাকাটি করতেছে, তারা এই আসন পাচ্ছে না, ওই আসন পাচ্ছে না। এবং জামাত ইসলাম সামহাও ফিল করতেছে তারা হয়তো কোনোভাবে ক্ষমতা আসতে পারে, যত দলকে অ্যাকোমোডেট করা যায়। কিন্তু এরা যে জোটের রাজনীতিটা করে একটা জাস্ট ভণ্ডামি, এবং এই ছোট দলগুলোর রাজনীতি খেয়ে দেওয়ার জন্য এই রাজনীতির কালচারটা তারা এস্টাবলিশ করছে। তারা কখনো অন্য কোনো রাজনৈতিক দলকে আফল করে তাদের যে ভিন্ন একটা রাজনীতির বলয় গড়া ওঠার যে জায়গা, সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা তৈরি হয়, সেটা কখনো করতেছে না। আপনারা তো এবার জোট করেছেন, হ্যাঁ, এই জায়গা থেকে এনসিপি রাজনৈতিক দলের জোটটা করেছে। এনসিপির কাছে এরকম অনেক অফার এসছে, এত আসন, অত আসন, তত আসন, তো আমরা এই জায়গাটা আসলে যাইনি। এই আপনারা জায়গাটা, তো নির্বাচনে একটি জোটও করেছেন। হ্যাঁ, আমি তো সেটা বললাম যে বড় রাজনৈতিক দলের বাইরে এই তিনটি রাজনৈতিক দল তারা কোনো আসন সমঝোতা আর অন্য কোনো জায়গা থেকে এই দলের এই সমঝোতাটা হয়নি। বরঞ্চ আমরা চেষ্টা করেছি এখানে সংস্কার যে জায়গাটা ছিল এবি পার্টি থেকে শুরু করে তাদের যে দীর্ঘদিনের লড়াইটা ছিল সেটাকে আপহোল্ড করে, তাদের যে এক্সপেরিয়েন্স এবং আমাদের যে তারুণ্যের শক্তি, এটাকে ধারণ করে আমরা আমাদের রাজনৈতিক জোটটা করেছি। জি, অসংখ্য ধন্যবাদ জনাব এস এম সাইফ মুস্তাফিজ, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমি একটু যেতে চাই শেখ রবিউল আলম রবি আপনার কাছে। আপনাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলছেন যে এখনো ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রটা আসলে কি নিয়ে চলছে? আরেকটি বিষয় যে 12 ফেব্রুয়ারির যে নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, শেষ নির্বাচনে কি কি চ্যালেঞ্জ এখন সামনের দিনগুলোতে দেখছেন, সংক্ষেপে যদি বলেন। ধন্যবাদ আপনাকে। চ্যালেঞ্জগুলি ইতিমধ্যে শনাক্ত এবং দৃশ্যমান, যে একটা গ্রহণযোগ্য নির্বাচন, রাজনৈতিক দলগুলির সমান সুযোগ এবং একটা ধরেন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের পরিবেশ, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে জনগণকে ভোটদানে উৎসাহিত করে নিরাপদে রাখা। সেই জায়গাগুলি অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশন এবং বিদ্যমান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য চ্যালেঞ্জ। কিন্তু এই চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ হবে না যে তারা পারবে না, নিশ্চয়ই তারা পারবে। রাজনৈতিক দলগুলির সহযোগিতা থাকলে অবশ্যই পারবে, কারণ অন্তর্বর্তীকালীন সরকার এখন আছে, সে তো আরো বেশি নিরপেক্ষ। তত্ত্বাবধায়ক সরকার অধীনে 3 মাসের প্রস্তুত ভালো নির্বাচন আমরা করতে পেরেছি। একটাই কারণ ছিল, রাজনৈতিক দলগুলির আস্থা ছিল, সহযোগিতা ছিল, এবং জনগণ ওই আস্থা এবং সহযোগিতার উপর ভরসা রেখেছে। তো যার ফলে ওইটাকে আমরা খুব চ্যালেঞ্জ মনে করছি, কিন্তু সেই চ্যালেঞ্জ উত্তরণের জন্য আমরা আশাবাদী থাকছি। জোটগত নির্বাচন অথবা সরকার গঠন মানে এই নয় যে নিজের মতো করে আসন ভাগাভাগি, সেটা হচ্ছে না, সেটা কাম্য না, সেটা জোট থেকে বৃহত্তরভাবে ফাংশন করায় না এবং জাতির কল্যাণে কাজ হয় না। যেভাবে ন্যায্যভাবে জোট থাকা উচিত একটা আদর্শ এবং একটা রাষ্ট্র ব্যবস্থাপনায় আমরা বেশ কয়েকটি রাজনৈতিক দল এক হয়েছি, সে জায়গায় মনোযোগ থাকাটা প্রয়োজন। সেটাই বিএনপি করছে। আরেকটা কথা আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে দায় নেওয়ার কথা বলা হচ্ছে। বিএনপিকে দায় দেওয়া হয়, বিএনপি দায় নেয়, কারণ বিএনপি বৃহত্তর রাজনৈতিক দল, রাষ্ট্র ব্যবস্থাপনায় অভিজ্ঞতা রয়েছে, বারবার জনগণ কর্তৃক নির্বাচিত হয়েছে, অর্থাৎ জনগণের কাছে সে কমিটমেন্ট করে। আর জনগণ যে দায়গুলি রাজনৈতিক দল হিসেবে নেওয়ার জন্য মানুষের প্রত্যাশা রয়েছে সেইগুলি নেয়, অন্য রাজনৈতিক দলেরও নেয়। তারা যে অভিযোগ করে সেগুলিতে আমরা সংশোধন করার চেষ্টা করি, আমলে নেওয়ার চেষ্টা করি, সেই লক্ষ্যে কাজ করি। কিন্তু মনে রাখা দরকার, বিএনপির মতো রাজনৈতিক দল নিশ্চয়ই অন্য রাজনৈতিক দলের সব প্রত্যাশা ধারণ করে রাজনীতি করবে না। বিএনপির প্রত্যাশা বিএনপির মতো করে, বিএনপির অঙ্গীকার বিএনপির মতো করে, বিএনপির জবাবদিহিতা বিএনপির মতো করে, নিশ্চয়ই এনসিপির ক্ষেত্রেও তাই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি দায় নেওয়া মানে হচ্ছে একটা রাজনৈতিক দলগুলোর ওপর দায় চাপানো এবং রাজনৈতিক দলগুলিকে সেই দায়টা গ্রহণ করে জনপ্রিয়তা অথবা নির্বাচনের মধ্যে বিতর্ক করার চেষ্টা। সেটা কিন্তু দায় না, সেটা এক ধরনের অপকৌশল। নিশ্চয়ই সেই অপকৌশল থেকে নিজেকে বিরত রাখা অথবা সে অপকৌশল ফেস করার দায়িত্ব বিএনপির আছে, অধিকার বিএনপির আছে। একটা কথা আপনাকে বলি, চিহ্নিত হবে কিলাররা, কোনো সন্দেহ নেই, গ্রেপ্তার হবে কিলাররা। কারণ অতি সম্প্রতি এবং দীর্ঘদিন ধরে আপনি যদি দেখেন, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক হত্যা যেগুলি ঘটেছে রহস্যাবৃত্ত, বুঝাই যায়নি কিভাবে হত্যাটা হয়েছে। মিডিয়া বা অন্যান্য জায়গা থেকে কোনো সোর্সের মাধ্যমে কিছুই জানা যাচ্ছিল না। সেসব হত্যারও রহস্য উদ্ঘাটন হয়েছে, চিহ্নিত হয়েছে এবং গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। আমার দৃঢ়ভাবে আমি বলতে চাই এবং আমার বিশ্বাস আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হাদি হত্যার সাথে যারা জড়িত তাদেরকে অতি তাড়াতাড়ি গ্রেপ্তার করতে সক্ষম হবে।
দাবি করছি না, সক্ষম হবে এই বিশ্বাস রাখছি। আরেকটা জিনিস হচ্ছে যে আপনি যদি বলেন যে রাজনীতিতে শুদ্ধতা, হ্যাঁ, রাজনীতিতে শুদ্ধতা তো জনগণের ক্ষমতায়নের উপর নির্ভর করে। রাজনৈতিক দলগুলি যেন অবাধ ভোটের ভিত্তিতে জনগণ এর সামর্থ্য লাভের চেষ্টা করবে। সবচেয়ে বড় সম্পদ আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরনের বুকে স্বপ্নের ঠিকানা। জনগণেরও যখন রাজনৈতিক দলগুলির পছন্দ করার অবাধ সুযোগ হবে, রাজনীতিতে জবাবদিহিতা আসবে। রাজনীতির জবাবদিহিতা হয় জনগণের কাছে, এক দল আরেক দলের কাছে না। তবে এক দল আরেক দলের প্রতি সৌহার্দ্য এবং ধরেন সৌন্দর্য বজায় রেখে রাজনীতি করা উচিত, অথবা দায় চাপানো উচিত, অথবা প্রতিযোগিতা করা উচিত। সে জায়গায় যদি আমরা মনোযোগী হই, নিশ্চয়ই আমরা বলছি তো প্রতিযোগিতাপূর্ণ গণতন্ত্র এবং দায়বদ্ধ সরকার আমরা পেতে চলেছি। আমি বলবো, আজাদ ভাই বলছিলেন যে দোষ সরকারকে দেয়া হয়, আমি কিন্তু সরকারকে দোষ দিচ্ছি না এবং দায়ও দিচ্ছি না, কিন্তু দাবি রাখছি এই কারণে আমার বক্তব্যটা ছিল যে আমরা যতটা না ফ্যাসিবাদী শক্তি পুনরায় উত্থাপিত না হতে পারে তার ব্যাপারে মনোযোগী ছিল সরকার, তার চেয়ে বেশি সরকার একটু রিল্যাক্স মুডে থেকে বিদ্যমান রাজনীতির মধ্যেই শুদ্ধতা খোঁজার বেশি চেষ্টা করেছে। যেমন যদি আপনি ধরে থাকেন, আওয়ামী লীগের পতন হয়েছে আজকে প্রায় 1 বছর 3 মাস 4 মাসের মতো হবে। তাদের যে দুঃশাসন, তাদের যে লুটপাট, তাদের যে হত্যা, তাদের যে অব্যবস্থাপনা, তাদের যে দাম্ভিকতা, তাদের যে অত্যাচার, তার কতটুকু চিত্রগত 1.5 বছরে আলোচিত হয়েছে? হয়নি। দেবব্রত ভট্টাচার্যের একটা তদন্ত কমিটি করলেন, 28 লাখ কোটি টাকা বিদেশে পাচার, 18 লাখ কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট, 6 লাখ কোটি টাকা আপনার খেলাফি ঋণ, এইটুকু জেনেই শেষ হয়ে গেল। কারা পাচার করলো, কোথায় পাচার করলো, কিভাবে লুটপাট করলো, সরকারের উচিত ছিল 1.5 বছর জনগণের কাছে সেটা তুলে ধরা। এটা সঠিকভাবে তুলে ধরতে না পারার ফলে আমার কাছে মনে হয়েছে যে আওয়ামী লীগের দুঃশাসন, আওয়ামী লীগের ব্যর্থতা, আওয়ামী লীগ যে সত্যিকারের একটা ফ্যাসিবাদী শক্তি সেটা আমরা প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে যথা উপযুক্ত ভূমিকা সরকার নেয়নি এবং আমাদের রাজনৈতিক দলগুলিরও সেখানে পর্যাপ্ত মনোযোগ থাকেনি। আমরা যে কোনো মূল্যে নির্বাচনে ক্ষমতায় যাওয়ার জন্য সরকারের আনুকূল্য ব্যবহার চেয়েছি, নিজের মতো করে কিছুটা প্রশাসন চেয়েছি, সব দলই চেয়েছে। এনসিপি নিজেকে অনেক সময় অবধারিত মনে করেছে, তারাই একমাত্র শিরোধার্য, তাদের চিন্তাটাই রাষ্ট্রের জন্য একমাত্র কল্যাণকর, ভালো। কিন্তু অন্যেরটা একেবারে নষ্ট, পচা, কেউ আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্যই খুঁজে পান না, এভাবে যখন আপনারা বক্তব্য দেন এবং রাজনীতি করতে চান তখন জাতি বিভ্রান্ত হয়, দলগুলির মধ্যে অনৈক্য তৈরি হয়। এই দায়িত্বশীলতার পরিচয় অন্যদেরকে দিতে হবে। আমাদের দায় বেশি, অস্বীকার করছি না, বড় দল, প্রত্যাশা বেশি, কিন্তু বিএনপি সে জায়গায় মনোযোগ আছে এবং গণতান্ত্রিক ধারা যাতে অব্যাহত থাকে, জনগণের ভোটে যাতে অবাধ ভাবে একটা জনগণ কর্তৃক নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়ে গেলে, আরে ভাই রাজনীতি তো এখানে শেষ হচ্ছে না, রাজনীতি শুরু হচ্ছে মাত্র, পার্লামেন্ট হবে, সরকারের ব্যর্থতা নিয়ে কথা বলবো, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ যদি বিএনপি না করে, জামাত যদি না করে, এনসিপি যদি না করে, প্রতিবাদ প্রতিরোধ হবে তো। কিন্তু একবারে সব চাইবো, নিজের মতো করে সব চাইবো, সেটা রাজনীতিতে কখনো সমঝোতা আনতে সহায়ক হয় বলে আমার জানা নেই। জি, অসংখ্য ধন্যবাদ জনাব শেখ রবিউল আলম রবি। আমি একটু আমার ডান দিকে ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, আপনার কাছে একটু আসতে চাই। জামাত আগামী নির্বাচনকে কেন্দ্র করে কবে নাগাদ আপনাদের যে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করবেন, একই সঙ্গে একটি বৃহত্তর ইসলামিক জোট করার গুঞ্জন আমরা শুনছিলাম, সেটি কবে নাগাদ হতে পারে বলে মনে করেন এবং নির্বাচনে প্রত্যাশাটা কি আগামী নির্বাচনকে ঘিরে? দেখেন, জামাত তো প্রার্থী তালিকা ঘোষণা করেছে অনেক আগে এবং ঘোষণার মাধ্যম দিয়ে আমরা তো কাজ করে যাচ্ছি। জামাত 300 আসনে সেটি চূড়ান্ত প্রার্থী চূড়ান্ত করেছে। এখন দেখার বিষয় হচ্ছে সমমনা যে 8 দল, তাদের সাথে আমাদের আসন সমঝোতা হবে। যেখানে তাদের প্রার্থী থাকবে সেখানে আমাদের প্রার্থী থাকবে না, আমাদের প্রার্থী যেখানে থাকবে 8 দলের প্রার্থী থাকবে না। এভাবে আমরা আসন সমঝোতার মাধ্যম দিয়ে আগামী নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে চাই। আমরা এইভাবে আমরা বদ্ধ, যেটা একবারে জোটের প্রধান অমুক তমুক এরকম একটা পন্থায় আমরা যাচ্ছি না। এটা বাংলাদেশের রাজনীতিতে ঐক্যবদ্ধ থাকারও একটা সুযোগ, আবার নিজেদের সবচেয়ে বড় সম্পদ আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরনের বুকে স্বপ্নের ঠিকানা। ভিতরে কাদা ছড়াছড়ি না হওয়া, এটার একটা ভালো দিক। আর আপনি যেটা বলেছেন, আরেকটা কি যেন জিজ্ঞেস করেছেন যে নির্বাচনকে ঘিরে প্রত্যাশার জায়গাগুলো বা চ্যালেঞ্জের দেখেন, জায়গাগুলো যদি বলেন। প্রত্যেকের প্রত্যাশা থাকে যে তারা সবচেয়ে ভালো করবে, এটার জন্যই তো সবাই মাঠে নামে।
আমরাও সেটা প্রত্যাশা করছি, কারণ জুলাই আন্দোলন এবং জুলাই আগস্টের পর যে অভ্যুত্থানের পরবর্তী যে রাজনীতি, সেই ওয়েলফেয়ার পলিটিক্সটা আমরা জনগণের সামনে উপস্থাপন করতে পেরেছি বলে আমাদের কাছে মনে হয়। যার কারণে মাঠে এখন জামাত ইসলামের প্রতি মানুষের যে বিরূপ ধারণাগুলো ছিল সেগুলো দূরীভূত হয়েছে। জামাত যে ওয়েলফেয়ার পলিটিক্স করতে পারে সেটার ব্যাপারে মানুষের ধারণা সুন্দর হয়েছে। জামাত ধর্ম বর্ণের বৈষম্য উঠিয়ে দিয়ে একসাথে মিলে সবাইকে নিয়ে যে রাজনীতি করতে চায় এটাও প্রতিষ্ঠিত হয়েছে। এবং এই কারণে আমাদের স্লোগান হচ্ছে চলো একসাথে গড়ি বাংলাদেশ। তো এই যে সকলকে নিয়ে বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, সেই জায়গায় আমরা এগিয়ে যাচ্ছি এবং আমরা মনে করছি যদি ফ্রি ফেয়ার ইলেকশন হয়, সেখানে সন্ত্রাস, কালো টাকা এবং কোনো ভোট ইঞ্জিনিয়ারিং যদি না হয়, তাহলে জামাত সহ যে 8 দলীয় সমমনার জোট তারা সরকার গঠন করতে পারবে বলে আমরা বিশ্বাস করি। অসংখ্য ধন্যবাদ জনাব ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান। আমি শেষ করতে চাই আবুল কালাম আজাদ মজুমদার আপনাকে দিয়ে। আসলে সরকার আমার অনেক একটা কথা ছিল, যদি আপনি আমাকে কয়েকটা সেকেন্ড একটু টাইম দেন। দেখেন, আমার ভাই কিন্তু বলে গিয়েছেন যে আওয়ামী লীগের কে আমরা সাপোর্ট দিয়েছি বা দিচ্ছি। আওয়ামী লীগকে কারা সাপোর্ট দিচ্ছে এটা কিন্তু খুব স্পষ্ট। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাই উনি কিন্তু বলেছেন যে আমরা আসলে যে সমস্ত মামলা হয়েছে এগুলো উইডো করে নেব, ফুলের টোকা পর্যন্ত লাগবে না। কাজেই আওয়ামী লীগকে আমরা সাপোর্ট দিচ্ছি এটা বলা ঠিক না। আপনাদের দল থেকেও বলা হয়েছে, আওয়ামী লীগের বিএনপি থেকেও যতটা বলা হয়, জামাতকে থেকে ততটা বলা হয়। আপনারা যে নির্বাচন ক্যাম্পেইন করছেন সব জায়গায় এগুলো বলা হয়। না না, নির্বাচন দায় স্বীকার করেন ভাই, সবাই দায় স্বীকার না, আপনাকে এভিডেন্স দিতে হবে। অবশ্যই এভিডেন্স ছাড়া আপনি মোটের উপরে আমি আপনাকে বলে দিবেন, শোনেন, অবশ্যই দিবেন। আমি মনে করি যে সমস্ত জিনিস আমরা কারোর ব্যাপারে বলবো সেটার এভিডেন্স থাকলে দায় নিতে তো কোনো অসুবিধা নাই। আমরা চট্টগ্রামে একটা ঘটনা ঘটেছে, একজন নারীর উপরে আঘাত এসেছে, সেখানে তো আমরাই বলেছি, সেখানে অ্যারেস্ট হয়েছে, আমরা দায় স্বীকার করেছি, করি নাই কে বলেছে? সে আমাদের কর্মী ছিল, সেটা এটা করতে পারে না। যে সমস্ত জায়গায় আমাদের থেকে বাড়াবাড়ি ছিল বা অন্যায় হয়েছে, সেটাকে অন্যায়কে অন্যায়ভাবে স্বীকার করতে হবে, না হলে তো কিসের রাজনীতি করবো আমরা? জি, অসংখ্য ধন্যবাদ জনাব ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান। আমি একদম শেষ করতে চাই, জনাব আবুল কালাম আজাদ মজুমদার, সরকারের অনেক দায়িত্ব। 12ই ফেব্রুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচনে নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করা যেমন দায়িত্ব রয়েছে, সেই সঙ্গে প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতি দিয়েছেন ঐতিহাসিক এবং ইতিহাস সেরা নির্বাচন করবেন। সেটি কতটা সফলভাবে করতে পারবে, শেষ কথা বলবেন। ধন্যবাদ আপনাকে। আমরা এতক্ষণ আলোচনা করেছি, কিন্তু একটা বিষয়ে আমরা 1 মিনিটের জন্য আসলে প্রসঙ্গ হিসেবে আনিনি, সেটা হচ্ছে গণভোট। আমাদের অথচ আমাদের জুলাইয়ের যে অন্যতম অঙ্গীকার, তার একটা অঙ্গীকার ছিল সংস্কার, এবং এই সংস্কারের জন্য আমাদের গণভোটটা খুব অপরিহার্য। তো আমাদের আপিল থাকবে সরকারের পক্ষ থেকে সবার কাছে, আপনারা জনগণ, আপনারা যারা ভোটার আছেন, আপনারা ভোট কেন্দ্রে আসবেন। আপনারা সংস্কারের ব্যাপারে আপনাদের যাই অবস্থান থাকুক না কেন, আপনারা গণভোটে অংশ নেবেন এবং গণভোটে আপনারা আপনাদের রায় জানাবেন, যার ভিত্তিতে আমাদের পরবর্তী নির্বাচিত সরকার আমাদের সংস্কার কার্যক্রমগুলো আপনাদের সিদ্ধান্ত অনুযায়ী এগিয়ে নিয়ে যাবে। সো এটা আমাদের একটা অ্যাপিল জনগণের কাছে। আর আমি ব্যক্তিগতভাবেও একটা অ্যাপিল সবার কাছে জানাতে চাই যে আমাদের আসলে আশেপাশে অনেক মুখোশধারী মানুষ আছে। আপনি গতকালকে ওসমান হাদির উপর যে হামলা হয়েছে, আমরা সন্দেহভাজন হামলাকারীকে দেখেছি মুখোশ পরে থাকতে। তো এই মুখোশ পরে যারা আছেন, এই মুহূর্তে যা আবহাওয়া, তাতে খুব বিশেষ কোনো কারণ না থাকলে তার মুখোশ পরে থাকার কোনো কারণ নেই। তো মুখোশধারী যারা আছেন তাদেরকে আপনারা চিনে রাখবেন, তাদের মুখোশ পরাটার কারণটা দেখবেন। এটা লিটারাল সেন্সে হতে পারে, আবার সিম্বলিক অর্থেও। সবচেয়ে বড় সম্পদ, আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা হতে পারে। লিটারালি যারা এই মুহূর্তে মুখোশ পরে ঘোরাফেরা করছেন তাদেরকে সন্দেহ করার যথেষ্ট কারণ থাকতে পারে। তাদেরকে তারা কেন মুখোশ পরছেন এটা আপনারা জিজ্ঞেস করবেন, এবং যারা আসলে লিটারালি না হয়ে সিম্বলিক অর্থে যারা মুখোশ ধরে আছেন এবং সুযোগ পেলেই নিজেদের মুখোশটা পাল্টে তাদের প্রকৃত চেহারাটা মানুষকে দেখিয়ে দেবেন, এদেরকেও আপনারা আইডেন্টিফাই করবেন। মানুষ যদি সচেতন হয়, মানুষ যদি এদেরকে আইডেন্টিফাই করে, আমাদের যে চ্যালেঞ্জগুলো আছে নির্বাচনে, এই চ্যালেঞ্জগুলো আমরা জিততে পারবো। এই চ্যালেঞ্জটা আসলে আমাদের সবার চ্যালেঞ্জ।
চ্যালেঞ্জ নির্বাচনে আমার রবি ভাই যথার্থই বলেছেন, চ্যালেঞ্জটা আইডেন্টিফাই হয়ে গেছে এই নির্বাচনে। এখন এই চ্যালেঞ্জটা ওভারকাম করাটাই হচ্ছে আমাদের দায়িত্ব, এবং এইটা সরকারের একার পক্ষে সম্ভব না। এখানে 3টা রাজনৈতিক দলের প্রতিনিধি আছেন। আমরা আপনাদের কাছেও একই রকম আহ্বান জানাই, আপনারাও আমাদের গণতন্ত্রের স্বার্থে, দেশের স্বার্থে, জাতীয় স্বার্থে এই ব্যাপারে সহযোগিতা করবেন এবং আমাদের ভোটারদেরকে উদ্বুদ্ধ করবেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। জি, 30 সেকেন্ডে যদি শেষ করেন। জি, শোনা যাচ্ছে, আপনি বলুন। যেটা বলতে চাচ্ছিলাম যে আজকে আমরা 1400 মানুষের রক্তের উপর আসলে এখানে বসে আছি, অনেক আহত মানুষের রক্ত এখানে লেগে আছে, এবং আজকের এই জায়গা থেকে আসলে আমাদের সকলের ঐক্যবদ্ধ হতে হবে, এবং আমরা সকল রাজনৈতিক দল মত সব নির্বিশেষে নিজেদের দায় স্বীকার করে আমরা একে অপরের সাথে একটা হেলদি জাতি কম্পিটিশন করতে পারি রাজনীতিতে। এবং এই 2 মাসের যে সময়টুকু আছে তার মধ্যে আমি চাই 1 মাসের ভিতরে সরকার যেন যেসব চিহ্নিত অপরাধী আছে তাদেরকে গ্রেফতার করবে, এবং যাদের কথা বললাম, যারা বিভিন্ন কায়দায় মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন প্রেক্ষাপটে আওয়ামী লীগের বয়ান উৎপাদন করছে তাদেরকে চিহ্নিত করে সেই সুযোগটা করে না দেয়া। কারণ একটা এরকম সন্ত্রাসী সংগঠনের যারা বয়ান উৎপাদন করে তারা আসলে সেম ওয়েতেই অপরাধী, এবং তাদেরকে সেই অপরাধের জন্য আসলে চিহ্নিত করে যথাযথ শাস্তির মধ্যে আনতে হবে, এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আমাদের সকলের আসলে ঐক্যবদ্ধ হতে হবে। ধন্যবাদ। 10 এক কথা যদি সেকেন্ড। শেষ করেন। আমি বলছি দায় স্বীকারের পাশাপাশি অবদানও স্বীকার করতে হবে। আর আমি অনিয়ার বলছি, বাংলাদেশের জনগণকে সবাই হা ভোট দিন। অসংখ্য ধন্যবাদ। জনাব শেখ রবিউল আলম রবি, আজাদ আপনাদের ভাইকে বলছিলাম একটা কথা। আজাদ ভাই একটা ভালো কথা বলেছেন যে মুখোশধারী চিহ্নিত সন্ত্রাসী, এরা মুখোশধারী থাকে, তাদেরকে ব্যাপারে সতর্ক থাকা, চিহ্নিত করা অথবা সজাগ হওয়া। কিন্তু ঘটনা হচ্ছে যে মুখোশধারী সন্ত্রাসী চিহ্নিত করা গেল, কিন্তু মুখোশধারী রাজনৈতিক শক্তি চিহ্নিত করা, অবৈধ শক্তি চিহ্নিত করা কিন্তু বেশ কঠিন। সে ব্যাপারেও যেহেতু সরকারে আজাদ ভাইরা আছেন, তারা যেন সজাগ এবং সচেষ্ট থাকেন। অসংখ্য ধন্যবাদ আমাদের বিজ্ঞ আলোচকদের, সেই সঙ্গে ধন্যবাদ জানাতে চাই আমাদের দর্শকরা যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ জানাতে চাই। স্বপ্নধারা নিবেদিত দেশ সংলাপ পাওয়ার্ড বাই স্বপ্ন ট্যুর অনুষ্ঠানটি আজ এখানে শেষ করছি। আবার দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ দুপুর। লাইনে আচ্ছা।